হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান। বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে এসএসসি কেমিস্ট্রির ৪র্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর ১ম ক্লাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস পর্যায় সারণী। এখন যেকোনো জিনিস আমরা যখন প্রথমবার শুনি আমাদের মাথায় কিন্তু কিছু প্রশ্ন আসে যে জিনিসটা কী? অথবা জিনিসটা কেন? অথবা জিনিসটা কিভাবে? তাই তো? তাহলে পর্যায় সারণী কী? নাম থেকেই বোঝা যাইতেছে কি এটা একটা সারণী অথবা এটা একটা চার্ট। এখন চার্টটা দেখতে কেমন, তাই না? আমাদের তো প্রথমে কিউরিওসিটি জাগতেছে, একটা ছবিটাকে দেখে নিই। এই যে এইটা হলো গিয়া চার্টটা দেখতে এইরকম। এই চার্টটার মাধ্যমে কি করা হয়েছে, আমরা তৃতীয় অধ্যায়তে পড়ছিলাম যে ১১৮টা মৌল আছে। ওই ১১৮টা মৌলকে আমরা জাস্ট সুন্দরভাবে সাজাইছি এই চার্টের মাধ্যমে। আচ্ছা, সুন্দরভাবে বলতে আমি কি বুঝাইতেছি? সুন্দরভাবে বলতে আমি বুঝাইতেছি, আচ্ছা দেখো তো, এই যে এই বরাবর, তারপর এই যে দেখো এই যে সেকেন্ড একটা লাইন, এগুলো কি বলে? সারি বলে না? এই যে সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, এই যে পঞ্চম সারি, ষষ্ঠ সারি, সপ্তম সারি, ঠিক আছে? এগুলোকে সারি বা পর্যায় বলে। আর এই লম্বা লম্বি আমরা যারা নিউজ পেপার পড়ি তারা কিন্তু জানি যে এগুলো হলো এক একটা কলাম। এই যে দেখো, এই একটা কলাম, প্রথম কলাম, এই দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, তাই না? এইভাবে মোট 18টা কলাম আছে। তো পর্দা সারণীর মেইন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো গিয়ে আমার মৌলগুলোকে এমনভাবে সাজানো যেন এই যে একটা নির্দিষ্ট গ্রুপ যে দেখতেছো না, মানে নির্দিষ্ট একটা কলাম, এই দেখো নির্দিষ্ট একটা কলাম, এই নির্দিষ্ট একটা কলামে যত মৌল আছে এই প্রত্যেকটা মৌলর ধর্ম বৈশিষ্ট্য একই। ঠিক আছে? এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলার প্রত্যেকটার ধর্ম একই রকমের। শুধু এইটা না, নির্দিষ্ট নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে বা নির্দিষ্ট নির্দিষ্ট কলামের ক্ষেত্রে প্রত্যেকটা মৌলের ধর্ম এবং বৈশিষ্ট্য, ইভেন ইলেকট্রন বিন্যাসও সেম ধরনের হবে। তো আমি কোন কোন প্রশ্নের উত্তর পাইলাম? পর্যায় সারণী কি এটা বুঝলাম, পর্যায় সারণী দেখতে কেমন এটাও বুঝলাম, আর পর্যায় সারণী কেন আবিষ্কৃত হয়েছে? আমাদের পড়াটাকে সহজ করার জন্য। যে ১১৮টা মৌল, এদের তো অনেক বৈশিষ্ট্য আছে, তাই না? এখন এত বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে মুখস্থ করা সম্ভব না আসলে, বুঝছো? তো কি করি আমরা, যে বললাম ওই যে গ্রুপগুলো মৌলগুলো সেম টাইপের, তো ওরা কিন্তু সবাই সেম ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে। সো আমরা অ্যাকচুয়ালি জাস্ট 18টা গ্রুপের, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা বৈশিষ্ট্য যদি পারি, তার মানে ওই গ্রুপে যে মৌলগুলো আছে ওই মৌলের বৈশিষ্ট্য আমরা পারবো। সাপোজ এই যে 17 নম্বর গ্রুপটা দেখে তাকাও, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো, এই 17 নম্বর গ্রুপের তুমি যদি কমন বৈশিষ্ট্যগুলো জানো তাহলে কিন্তু ওইটা এই প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে কমন বৈশিষ্ট্য জানা মানে হলে কি তুমি ফ্লোরিনের বৈশিষ্ট্য জানো, ক্লোরিনের জানো, ব্রোমিনের জানো, আয়োডিনের জানো, আমার আলাদা আলাদা মুখস্থ করা লাগবে না। তোমরা কি বুঝছো আমি যা যা বললাম এতক্ষণ? জি ভাইয়া, বুঝছি। এখন প্রশ্ন হলো গিয়ে, আমার পর্যায়সারণী কিভাবে আসছে? এটা কি একদিনে তৈরি হয়েছে রাতারাতি? না, কখনোই কোনো কিছু আসলে একদিনে তৈরি হয় না। এটা অসংখ্য বিজ্ঞানীর অনেক দিনের নিরলস পরিশ্রমের ফসল। একদম বইয়ের একটা লাইন আছে এরকম সুন্দর, ওইটা আমি প্যারাফ্রেজ করলাম। তো পর্যায় সারণী একটু ইতিহাস টিতিহাস আমার জানা লাগবে, যে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি অথবা পটভূমিটা কি, কিভাবে আসলো। দেখো ইতিহাস, 1789 সালে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, আচ্ছা এই যে নামটা অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, এই ল্যাভয়েসিয়ে তোমরা খাতায় লিখে ফেলাও। এই ল্যাভয়েসিয়ে হইল গিয়ে আমাদের আধুনিক রসায়নের জনক। ঠিক আছে? এটা একটা এক্সট্রা ইনফরমেশন যে আধুনিক রসায়নের জনককে, ল্যাভয়েসিয়ে। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে নর্মাল মানে আধুনিক বাদে রসায়নের জনক কি? রসায়নের জনক হলো গিয়া জাবির ইবনে হাইয়ান। এই দুইটা ইনফরমেশন খাতায় লিখে ফেলাও। ঠিক আছে? এখন ল্যাভয়েসিয়ে, একটু মিউট করো। ল্যাভয়েসিয়ে কি করছিল? সর্বপ্রথমে 1789 সালে 33টি মৌল নিয়ে কাজ করছিল। 33টা মৌল নিয়ে সে কি কাজ করছে? সে ধাতু এবং অধাতুতে ভাগ করছে। এখন আমার মাথায় প্রশ্ন আসছে, ভাই ধাতু কি আর অধাতু কি, তাই না? আচ্ছা দেখো, ধাতু আর অধাতুর সংজ্ঞা একটু পরে দিছি আমি যদিও। ধাতু হইলো গিয়া তোমাদের মাথায় যখন ধাতু শুনছো একটা জিনিস আসছে কি, মনে করো একটা শক্ত কিছু একটা, তাই না? যে কি বলে, ঝনঝন করবে, তারপর এগুলো তো পড়ছো যে তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে, এগুলো আসছে না মাথায়? এটা সম্ভবত ক্লাস 7-8 থেকে ধাতুর বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আমরা মুখস্থ করে আসছি। বাট অরিজিনালি ধাতুর যদি বলে যে ধাতু অ্যাকচুয়ালি কারা, ধাতু হলো গিয়া আমরা যে পড়ছি 118টা মৌল, এই 118টা মৌলের মধ্যে কিছু কিছু মৌল কি করতো? ক্যাটায়নে পরিণত হইতো, আর কিছু কিছু মৌল কিন্তু অ্যানায়নে পরিণত হইতো। আচ্ছা, কিভাবে ক্যাটায়নে পরিণত হয়, কিভাবে অ্যানায়নে পরিণত হয় আমরা তো জানি, তাই না? দেখো, মৌল যখন ইলেকট্রন দিয়ে দেয়, ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস, তো তুমি যদি নেগেটিভ জিনিসটা ছাইরা দাও, ত্যাগ করো, তাহলে ও নিজে কিন্তু পজিটিভ হইতো। তার মানে এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়।
আর যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তারাই হলো গিয়া ধাতু। যেমন সোডিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা ধাতু। কারণ কি? কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, আবার ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে। এখন আমার প্রশ্ন, ভাইয়া ত্যাগ কেন করে? এটা আমরা পঞ্চম অধ্যায়তে বিস্তারিতভাবে জানবো। এছাড়াও আমরা আগের ক্লাসগুলোতেও এটা জানছি যে প্রত্যেকটা মৌল, খেয়াল করো এই জায়গাটা, 118টা মৌল যে আমি দেখছি, এই 118টার মধ্যে প্রত্যেকটা মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরে, আমরা তো শক্তি স্তর সম্পর্কে জানছি তৃতীয় অধ্যায়ে, তো সর্বশেষ শক্তি স্তরে সবাই চায় নিষ্ক্রিয় হইতে। নিষ্ক্রিয় হইতে বলতে বুঝতেছি এই যে 18 নম্বর গ্রুপটা দেখো, এই যে 18 নম্বর যে কলাম, হ্যাঁ, আমি যে একদম লাস্ট যে কলামটা, এই 18 নম্বর কলামের একটা বিশেষ নাম আছে, এটারে বলে, এগুলো হলো কি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস অথবা ইনার্ট গ্যাস, তিনটা নামে আছে, এগুলো সব বইয়ের ইনফরমেশন। তো এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলা, এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এই সব কয়টা মৌল। এই আর এই উদ্দেশ্যেই কেউ কেউ কি করে, কেউ কেউ ইলেকট্রন দান করে, আর কেউ কি করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে। ধরো এই যে ফ্লোরিন, এই ফ্লোরিন যদি এই নিষ্ক্রিয় গ্যাস, তার করেসপন্ডিং দেখো, যেমন নিয়ন, নিয়ন তো একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই না, 18 নম্বর গ্রুপ। তো এই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস যদি অর্জন করতে চায়, তাহলে ফ্লোরিন কি ইলেকট্রন ছাইরা দেবে নাকি ইলেকট্রন গ্রহণ করবে বলো তো? ইলেকট্রন কিন্তু গ্রহণ করবে, কারণ ফ্লোরিনের নর্মালি আছে 9টা ইলেকট্রন, ওর লাগবে 10টা ইলেকট্রন, তাই না? তাহলে ও একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু হবে অনেকটা এমন যে 2,8, তার মানে তার কিন্তু সব থেকে বাইরের যে শক্তি স্তরটা আছে, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, ওই দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু তাহলে তার 8টা ইলেকট্রন হবে, তার মানে তার অষ্টক পূর্ণ হবে। ঠিক আছে, আর এটাই হলো গিয়া মানে স্থিতিশীল হবে ইলেকট্রন বিন্যাসটা। যেমন ফ্লোরিন যেমন ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে একটু চিন্তা করতে যে সোডিয়াম কি করবে, সোডিয়ামের তো 11টা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ কইরা 10টা ইলেকট্রন বিশিষ্ট এই নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। বুঝছো কথাটা? তাহলে এই ফ্লোরিন, ফ্লোরিন কি ধাতু নাকি অধাতু? ফ্লোরিন তো গ্রহণ করছে ইলেকট্রন, ফ্লোরিন কিন্তু না না অধাতু। হ্যাঁ, ধাতু ইলেকট্রন ছাইড়া দেবে। ধাতু মনে করো বড় লোক, ঠিক আছে, ও ইলেকট্রন দিয়ে দেয়। এই যে সোডিয়াম, সে বড় লোক মানুষ, সে ইলেকট্রন দিয়ে দেবে। ধাতু হইলো গিয়ে আমার সোডিয়াম, আর ফ্লোরিন হইলো গিয়ে আমার কি, অধাতু। ঠিক আছে, তাহলে সাধারণত এই যে আমরা পর্যায় সারণীটা দেখতেছি, এর এই যে বাম পাশে এই যে এই প্রথম এগুলা এগুলো সাধারণত ধাতু টাইপের হয়, আর এই শেষের দিকের মানে এই ডান পাশের এগুলো হলো গিয়া অধাতু টাইপের হয়। বুঝছো? এগুলো আরেকটু বিস্তারিত আমরা পরে শিখবো, এখন তো জাস্ট তোমারে প্রথম লাইনটা পড়ানোর জন্য এত কিছু বললাম। জাস্ট এই লাইনটা, যে ল্যাভয়েসিয়ে 33টি মৌলগুলোকে ধাতু ও অধাতু দুই ভাগে ভাগ করেন। তাহলে ধাতু কি আর অধাতু কি আমরা বুঝতে পারছি? ঠিক আছে, এটা 1790 সালে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর 1829 সালে ডোবেরাইনার, ডোবেরাইনার কি করে, ডোবেরাইনার দেয় ত্রয়ী সূত্র প্রদান করছে, ত্রয়ী সূত্র। ঠিক আছে, ট্রায়াড ল সম্ভবত বলে এটাতে। তো ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র মানে অ্যাকচুয়ালি কি দেখো, ত্রয়ী সূত্র মানে হলো গিয়া, আমরা যদি 3টে করে মৌলকে, এই যে নতুন একটা টার্ম, নতুন না ঠিক, এই যে পারমাণবিক ভর। আচ্ছা, পারমাণবিক ভর তোমাদের মনে আছে জিনিসটা কি? পারমাণবিক ভর মানে কিন্তু একটা পরমাণুর ভর না। পারমাণবিক ভর বলতে বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর, বা আমরা সূত্র পড়ছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান উপরে থাকতো একটা পরমাণুর ভর, আর নিচে থাকতো 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। আর পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই, এগুলো সব পরমাণুর গঠন এই চ্যাপ্টারে আমরা পড়ছি। তাইলে এখন আমাদের মুখস্থ আছে পারমাণবিক ভর। 3টি করে মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর হলো প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের কাছাকাছি। এরা একই রকম ধর্ম প্রদর্শন করে। এই যে কথাগুলো বললাম, তোমরা কি বুঝছো? পারমাণবিক ভর অনুসারে সাজাইছি, মনে করো ছোট থেকে বড় অনুসারে সাজাইছি। আর একটা কথা, এটা মানে ইম্পর্টেন্ট, প্রথম ত্রয়ী মৌল কারা, মানে ত্রয়ী মৌল হিসাবে প্রথম কোন 3টা মৌলকে শনাক্ত করছিল এই ডোবেরিনার সাহেব? তারা হলো গিয়ে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই 3টা কিন্তু 17 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক আছে, একটু পরে আমরা দেখব কিভাবে এরা একই রকমের ধর্ম প্রদর্শন করে। মেন কি পয়েন্টটা কি, কি পয়েন্ট হলো দ্বিতীয় যে মৌল, সাপোজ এই যে এখানে দ্বিতীয় মৌলের যে পারমাণবিক ভর, এইটা হলো গিয়ে প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়। ঠিক আছে, সাপোজ ও যদি 1 হয় আর ও যদি 3 হয়, তাহলে ওর মান কত হবে? এই 1 আর 3-এর গড় কত? 2 না? তাহলে ব্রোমিনের ভর হবে 2।
সামনে যাই। জান ভাইয়া। ঠিক আছে। 1864 সালে কি হয়, নিউল্যান্ড নামে আরেকজন আছে, নিউজিল্যান্ড না, ঠিক আছে, নিউল্যান্ড। তো নিউল্যান্ড কি দিয়েছে, অষ্টক সূত্র প্রদান করেন। অষ্টক সূত্র কি? অষ্টক সূত্র বলতে বোঝায় যে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে, মানে কি ছোট থেকে বড় অনুসারে সাজালে, মৌলসমূহ কি সাজালে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। সাপোজ যখন সে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে, তিনটা মৌল আছে মনে করো, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে যখন সে মনে করে সাজালো, মানে লিথিয়ামের, তুমি যদি গোনো দেখো, তুমি গুনতে থাকো, তো লিথিয়ামের অষ্টম মৌল কোনটা? লিথিয়াম। বেরিলিয়ামে মানে করে হাত দেবা, ঠিক আছে, মানে হাত দেখো, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম। দেখলে সোডিয়াম পাই গেলাম। আবার সোডিয়ামের অষ্টমকে, সোডিয়ামের অষ্টম মৌল কিন্তু পটাশিয়াম। ঠিক আছে। এখন বলছে যে এই মৌলসমূহকে সাজানো হলে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তাই যে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের সঙ্গে পটাশিয়াম মেলে, কেন মেলে জানো? কারণ অ্যাকচুয়ালি তো এই মৌলগুলো একই গ্রুপে অবস্থিত, পর্যায়সারণীর। আর আমরা জানি যে গ্রুপগুলো এভাবেই তৈরি হয়েছে যেন আমাদের গ্রুপে অবস্থিত মৌলসমূহের ধর্মে মিল থাকে। বুঝছো? বুঝছি ভাইয়া। এগুলো মুখস্থ টাইপের ইনফরমেশন, এই মানে কে কোন বিজ্ঞানী কত সালে কোন সূত্র প্রদান করছে, ঠিক আছে। যেমন অষ্টক নিউল্যান্ড, ত্রয়ী সূত্র ডোবেরাইনার, আর ল্যাবয়সি কি করছে, ধাতু ধাতুতে ভাগ করছে। আর সালগুলো মনে রাখার একটা নিনজা টেকনিক আমার মতে হলো গিয়া, প্রথমটা মনে রাখবে যে দেখো, 17 পরে দেখো 8 দিছে, মানে 7, 8, 9, ঠিক আছে, 1799 হয়ে গেলো। একের পর কি 7, 8, 9, 1790। এর 40 বছর পরে 1829 সালে ডোবেরিনার আসছে। ডোবেরিনারের আরও 45 বছর পরে, অর্থাৎ 1864 সালে নিউল্যান্ড আসছে। নিউল্যান্ডের আরও 5 বছর পরে আসছে 1869 সালে। সে সময় কি আসছে? সে সময় একদম কাহিনী হয়ে গেছে। কে করছে এই কাহিনী? রাশিয়ান বিজ্ঞানী। তার নাম কি? তার নাম হলো গিয়া দিমিত্রি মেন্ডেলিফ। ঠিক আছে, সংক্ষেপে মেন্ডেলিফ। এই মেন্ডেলিফ কি করছে? মেন্ডেলিফ তখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল 63টা মৌল। আচ্ছা, এটা রিক্যাপ করি তো। তাহলে ল্যাভয়েসিয়ার সময় কয়টা মৌল আবিষ্কৃত হয়েছিল বলো তো? পড়াইছি 33টি। গুড, 33 টা। গুড, গুড। আচ্ছা দেখো, তাহলে মেন্ডেলিফের সময় এই 63টি মৌলকে কি করছে সে? এই যে পারমাণবিক ভর অনুসারে কিন্তু আগে সাজাইতো, এই পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। আর সাজাইছে কিভাবে দেখো, আমার আনুভূমিক সারি বলতে কি বুঝে, মানে সারি তো বুঝো তাই না? আনুভূমিক সারি কি? এমনকি এগুলো আনুভূমিক সারি, এই একটা, এই একটা, এগুলো হলো আনুভূমিক সারি এক্স অক্ষ বরাবর। আর উলম্ব, উলম্ব বা খাড়া, এই যে খাড়া গ্রুপ, বুঝছো? এইভাবে। তো বুঝছি। এখানে তাহলে বলছে যে 12টি আনুভূমিক সারি, 12, মানে এরকম আনুভূমিক সারি হয়েছে 12টা। আর খাড়া কলাম কয়টা হয়েছে দেখো, খাড়া কলাম 8টা। 8টা, 8টা, 4টা না, 8টা, এগুলো সব ইংলিশে 8 টা। লেখা, ঠিক আছে। 8টা খাড়া কলাম হয়েছে, এই একটা, এই একটা, এভাবে করে করে 8টা হয়েছে। তাহলে বলো তো মোট তাহলে ঘর কয়টা ছিল? 12টি আনুভূমিক সারি, 8টা খাড়া কলাম, তাহলে কি 8 12 96টা ঘর ছিল না মোট? হুম। 96টা ঘরের মধ্যে কিন্তু সব অনেক ফাঁকা ছিল। কারণ কি? কারণ আমার আবিষ্কৃতই হয়েছিল 63টা মৌল। বাট বাকি আরো কয়টা আছে দেখো, 96 থেকে তুমি 63 যদি বিয়োগ করো কত হয়? 33টার মতো হয় মনে হয়। ওগুলো কিন্তু ফাঁকা ছিল। কি হয়েছে? উনি সাজাইয়া, এটা কিন্তু তার একটা মনে করো সফলতা। যে সকল জায়গায় ফাঁকা ছিল উনি পরবর্তীতে বলছে, কিছু কিছু মৌলের ক্ষেত্রে উনি সঠিক ভবিষ্যৎবাণী করতে পারছিল। যেমন দেখো, তার সাফল্যের মধ্যে আমি লিখছি নতুন মৌলের সঠিক ভবিষ্যৎবাণী। ওই যে জায়গাগুলো ফাঁকা ছিল, ওদিকে উনি বলছে যে এই ধর্ম বিশিষ্ট কোনো একটা মৌল আছে এখানে বসবে। তো পরবর্তীতে যখন মৌলটা আবিষ্কৃত হয়েছে তখন ঠিকই তার কথা মিলে গেছে। ঠিক আছে। এখন দেখো, তাহলে আমার 12টি আনুভূমিক সারি, 8টা খাড়া কলাম। একটু মিউট করো সবাই। কি দেখাইছে? যে একই কলাম বরাবর, কলাম মানে ওই এই যে একই খাড়া, খাড়া গ্রুপ বা কলাম, এই একই কলাম বরাবর মৌলসমূহের ধর্ম একই, যেমনটা আমি বললাম। এবং একটি সারির, সারি বলতে কি, এই যে আনুভূমিক সারি, একটি সারির প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত, মানে যত মনে করো বাম থেকে ডানের দিকে যাইতেছে অথবা ডান থেকে বামের দিকে যাইতেছে, তুমি যেভাবেই যাও না কেন, প্রথম থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। বুঝছো? মানে গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ হয়, আস্তে আস্তে, হয় বাড়তে থাকে নাহলে কমতে থাকে। তো এই যে মেন্ডেলিফ সাহেব এই 1869 সালে যে জিনিসটা করছে, এই প্যারাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এই পর্যায় সূত্র, এখানে লেখছে যে পর্যায় সূত্র কি, এই সংজ্ঞা, আর আরেকটা লেখছে যে আধুনিক পর্যায় সূত্র কি। এই দুইটা জিনিস আমার কয়ের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলে 1 মার্কের জন্য আসে, ঠিক আছে। তাহলে এই 1869 সালে মেন্ডেলিফ কি কি করছে তোমরা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝছো? বুঝছি ভাই।
ঠিক আছে, তাহলে সামনে যাই। এখন পর্যায় সূত্র কি? পর্যায় সূত্র বলতে এই যে যা লেখলাম এখানে, এটাই পর্যায় সূত্র, যে মৌলসমূহের কেমন ধর্মাবলী? ভৌত ও রাসায়নিক ধর্মাবলী। ভৌত ধর্মাবলী বলতে বোঝায় যে তার অবস্থা, সে কি কঠিন, তরল, বায়বীয়, মানে বাইরে থেকে আমি তার চেঞ্জ দেখতে পারবো। ঠিক আছে, বাইরে থেকে যেসব ধর্ম তার বোঝা যায়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো কিন্তু ভৌত ধর্ম। আবার দ্রাব্যতা, মানে পানিতে কি দ্রবীভূত হইতেছে, আচ্ছা একটু কঠিন কঠিন শব্দ বললাম মেবি, মানে দ্রাব্যতা, দ্রবীভূত হইতেছে কিনা, এগুলো তোমরা এখনো পড়ো নাই। মানে সোজা কথা, মনে করো একটা জিনিস এটা পানির মধ্যে মিশে যাইতেছে কিনা, হ্যাঁ এটা হলো কি দ্রবণীয়তা। তো এই যত ধর্ম আমরা বাইরে নেকেড আই, মানে আমরা খালি চোখে দেখতে পাই, এগুলো হলো কি ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম বলতে বুঝিতেছে একদম তোমার অ্যাটমিক লেভেলে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, ভৌত ধর্মে কিন্তু অ্যাটমিক লেভেলে কোনো চেঞ্জ হয় না, শুধু বাইরে থেকে অবস্থার চেঞ্জ হয়। আর রাসায়নিক ধর্মে মানে জিনিসটাই চেঞ্জ হয়ে যায় একদম অ্যাটমিক লেভেলে। তো রাসায়নিক ধর্মাবলী এবং ভৌত ধর্মাবলী কি হয়? তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে মানে মেবি এখনো বোঝা নাই। এই যে ধর্মগুলো কি? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় বলতে বুঝিতেছি, এই যে একটা মনে করো নির্দিষ্ট, আমি এতক্ষণ বলছি কি সারি বলছি না, সারি, এই সারিকে আমরা পর্যায়ও বলতে পারি। এই একটা পর্যায়, এই আরেকটা পর্যায়, এই আরেকটা পর্যায়। ঠিক আছে, তো উনি বলছে যে এই যে মনে করো সেম পর্যায়ের এই যে মৌলগুলো আসতেছে অনেকগুলো পরপর, এই মৌলগুলার যে ধর্ম আছে, ভৌত ও রাসায়নিক ধর্ম বলি, এগুলা চেঞ্জ হইতেছে বা আবর্তিত হইতেছে। কিভাবে আবর্তিত হইতেছে? পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হইতেছে। মনে করো এখানে যে মৌল, তার পরবর্তী মৌলে পারমাণবিক ভর বাড়তেছে, এই মৌলে পারমাণবিক ভর আরেকটু বাড়তেছে, এভাবে পারমাণবিক ভর বাড়তেছে, আর কিছু কিছু নির্দিষ্ট ধর্ম চেঞ্জ হইতেছে। বুঝছো পর্যায় সূত্র? যেমন যদি কিছু বলি যে কিছু পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে, সাপোজ আমার কিছু টার্ম তোমরা এখন এগুলো শেখো নাই, এগুলা তৃতীয় ক্লাসে শিখবা। যেমন যদি বলি ধাতব ধর্ম, ধাতব ধর্ম কিন্তু এরকম একটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম কারা? পর্যায় সারণীর যে সকল ধর্ম মনে করো একই গ্রুপের উপর থেকে নিচে যাইতেছো, অথবা একটা নির্দিষ্ট সারির ডান থেকে বাম দিকে যেতেছো, অথবা বাম থেকে ডান দিকে যাইতেছো, ওই সময় তোমার যে সকল ধর্ম এই পর্যায়ক্রমে আবর্তিত হয়, ওই ধর্মগুলো হলো গিয়ে পর্যায়বৃত্ত ধর্ম। এই সংজ্ঞাটা আমি তৃতীয় ক্লাসে দেব। এখন এখন যেটা বললাম শুনে রাখো। তো আমার সাফল্য তো বুঝলাম, আর আধুনিক পর্যায় সূত্র দেখো, পর্যায় সূত্র, আর আগে জাস্ট একটা ওয়ার্ড লাগাই দিছি যে আধুনিক পর্যায় সূত্র, তাইলে আমার সংজ্ঞায় কি চেঞ্জ হবে জানো? জাস্ট এখানে ছিল পারমাণবিক ভর বৃদ্ধির সাথে, আর এখানে ভরের জায়গায় আমার হয়ে গেছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। দেখো যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বুঝছো এই পর্যন্ত? জি ভাইয়া। এমন একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দিলে আর একটু ক্লিয়ার হবে আই গেস। এটা কেন পারমাণবিক সংখ্যা অনুসারে কেন সাজানোর প্রয়োজনীয়তাটা পড়লো, তাই না? আমার তো পারমাণবিক ভর অনুসারে এত বছর সাজাই আসছি, তো হঠাৎ করে আমি কেন পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাতে গেলাম, তাই না? তো এই যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সাফল্য যেমন ছিল, তেমনই কিছু ভুলও ছিল। ভুল ছিল বলতে মেন্ডেলিফ তো কী করছিল, সে কিন্তু পারমাণবিক ভর অনুসারে সাজাইছিল। ঠিক আছে, মানে ছোট থেকে বড়র দিকে, তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এভাবে যাইতেছিল। যাক ভালো যাইতেছে, কিন্তু যাওয়ার পরে সে যখন আর্গনে গেল, এই ভাই আর্গনের ভর সংখ্যা কত বা পারমাণবিক ভর কত আর্গনে? 18/40। 18/40 না, ওই তো পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 18, আর ভর সংখ্যা হলো 40। 40। তো আমার আর্গন, একটু মিউট করো, আর্গনে কিন্তু 40 পাইলাম, কিন্তু আর্গনের পরবর্তী মৌল হলো গিয়ে পটাশিয়াম, পটাশিয়ামের পরবর্তী মৌল হলো গিয়া ক্যালসিয়াম। কিন্তু এই পটাশিয়ামে কিন্তু পারমাণবিক ভরটা হলো গিয়ে 39, আর ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো গিয়ে আবার 40। এখন তুমি যদি ঊর্ধ্বক্রম অনুসারেই সাজাইতে থাকতা, তাহলে এই আর্গন কিন্তু আগে আসতো না, আর্গন কিন্তু এইখানে থাকতো, আর পটাশিয়ামটা এইখানে থাকতো। কিন্তু যদি আমি পারমাণবিক একদম ওই যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, যদি পটাশিয়ামকে আমি আগে স্থান দিই আর্গনের জায়গায়, তাহলে আমার বেখাপ্পা হয়ে যায়। কেন বেখাপ্পা হয়? কারণ আমি তোমাকে আগেই বলছি যে একটা নির্দিষ্ট গ্রুপের মৌলগুলো কিন্তু একটা নির্দিষ্ট ধর্ম মেনটেন করে। বুঝছো? তো
এই মিসকনসেপশনটা দূর করছে কিভাবে, যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, এটা দূর করছে আমাদের মোজলে নামে একজন বিজ্ঞানী আছে, পরবর্তী পৃষ্ঠায় লেখা আছে। ওই মোজলে সাহেব দেখাইছে যে ভাই তোমার তো একটু সমস্যা হইতেছে, তাহলে এটা কিভাবে করা যায়। আইডিয়া, আমরা কি করব, আমরা পারমাণবিক সংখ্যা অনুসারে সাজাবো। আমরা অ্যাকচুয়ালি ভর সংখ্যা অনুসারে সাজাবো না, আমরা সাজাবো পারমাণবিক সংখ্যা অনুসারে। যদি সংখ্যা অনুসারে সাজাও তাহলে কিন্তু তোমার এটা মিলে যাবে, কারণ আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়ামের 19 আর ক্যালসিয়ামের 20। তাহলে দেখছো পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে কিন্তু কি এই যে আমাদের একটা কনফিউশন হয়েছিল, এটা দূর হয়ে গেল না? জি ভাইয়া। বুঝছো? জি ভাইয়া। পর্যায় সারণীটা দেখলে আবার একটু বুঝাইতে পারে। দেখো তাহলে এই যে মেন্ডেলিফের ত্রুটি আমি অলরেডি আলোচনা করছি, যে কিছু কিছু ক্ষেত্রে একই খাড়া কলাম, মানে এই যে একই গ্রুপের যে মৌলসমূহ কে তাদের ধর্মের মিল হওয়ার কারণে স্থান দিতে গিয়ে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। এই লাইনটা আমি অনেক ভাইবে চিন্তা করে লিখছি, তোমরা আরও মানে 3বার পড়ো নিজেরা। আর কোনো শব্দে সমস্যা হলে আমার এখনই প্রশ্ন করো। আমরা ধর্মের মিল করানোর জন্য একই গ্রুপে স্থান দিছি, কিন্তু একই গ্রুপে স্থান দিতে যাই আমি আবার পরে দেখলাম কি, যে আমার এখন আর ওই পারমাণবিক ভর সংখ্যার যে আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছিলাম ওইটা এখন আর মেনটেন হইতেছে না। যার ভর বেশি সে এসে গেছে আগে, আর যার ভর কম সে এসে গেছে পরে। উদাহরণ কি? উদাহরণ ওই যে আর্গন, পটাশিয়াম। পারবা এগুলা? তাহলে মেন্ডেলিফের ত্রুটি, মেন্ডেলিফের সাফল্য ভেরি ইম্পর্টেন্ট। ত্রুটি দূর হলো কিভাবে? ওই যে বললাম 1913 সালে। আচ্ছা 1913 সাল দেখলে তোমাদের মাথায় আরেকটা জিনিস আসার কথা, কি আসছে বুশরা? ইয়েস ইয়েস, ভেরি গুড। বোরের পরমাণু মডেল কিন্তু 1913 সালে প্রদান করা হয়েছিল। তো বিজ্ঞানী মোজলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে প্রস্তাব দিলে তা কিন্তু আধুনিক পর্যায় সারণীর ভিত্তি তৈরি করে। মানে এই যে আমাদের যে ত্রুটিগুলো ছিল এগুলো তো দূর হয়েছেই। আর বর্তমানে আমরা যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলটা দেখি ওইটা কিন্তু এই মানে মোজলের মত অনুসারেই তৈরি হয়েছে। কারণ এর আগ পর্যন্ত তো আমার পারমাণবিক ভর অথবা ভর সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হইতো, বাট মোজলে সাহেবের পরেই পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হইতেছে। সামনে যাই। এই যে একটা ওয়ার্ড ইউপ্যাক। আচ্ছা আমরা যে 118টা মৌলর নামকরণ দেখছি, প্রতীক দেখছি, এগুলো কারা করে? নিশ্চয়ই একটা সংস্থা আছে, তাই না? তো সংস্থাটার নাম হলো গিয়া ইউপ্যাক। নাও হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর? ইউপ্যাকের ফুল ফর্ম হলো গিয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, যে আমি লিখছি প্রত্যেকটার যে ফার্স্ট লেটারগুলা নিয়ে ইউপ্যাক আসছে। এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, আমাদের কতে আসতে পারে অথবা এমসিকিউতেও আসতে পারে। সামনে গেলাম। আচ্ছা পিওর কেমিস্ট্রি, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাই না? এগুলোকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলতে বুঝতেছে ফলিত রসায়ন। ঠিক আছে, রসায়নের বিভিন্ন ভাগ আছে, এগুলো আসলে আরও পরবর্তীতে জানতে পারবো, পরবর্তীতে কি আসলে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাদ দাও। দেখো অবশেষে আজকে আমাদের কি বলে না, ওই যে যে কোনো জায়গায় দাওয়াত দিলে যে মেইন ডিশ থাকে, প্রথমে তো নানা মনে করো শরবত টরবত খাইতে দেয় গেলে, কিন্তু থাকে না মেইন ডিশ, এ হলো কি আমাদের মেইন ডিশ আজকে। এটা খাই আজকে আমরা পেট ভরবো। ঠিক আছে, খুবই এখন খেয়াল দাও, এতক্ষণ কী করছো জানি না, এখন খেয়াল দাও। এটাই লিটারালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের কেমিস্ট্রি কে কতটুকু বুঝবা, কে কতটুকু ভালো করবা, মানে কার কেমিস্ট্রি ভয় লাগবে আর কার কেমিস্ট্রি ভালো লাগবে, এই দুইটার মধ্যে পার্থক্য করে দেয় পর্যায় সারণী। যে পর্যায় সারণী ভালো মতো পারে তার, এটা হলো কি ফাউন্ডেশন, বুঝছো? যে কোনো বিল্ডিং করার আগে কিন্তু আমরা ফাউন্ডেশন দিই। হ্যাঁ, ফাউন্ডেশনই কিন্তু অনেক টাকা লাগে, বিল্ডিং পরবর্তীতে তার থেকে মানে কম ওই তুলনায়। ফাউন্ডেশনে আমাদের সময় বেশি দিতে হবে। তো খেয়াল দাও, শুরু করি। এই যে আমাদের চোখের সামনে এখন আমরা একটা জিনিস দেখতেছি, এটার নাম কি? পর্যায় সারণী বা ইংলিশে পিরিয়ডিক টেবিল। এটা কে, এটা কি, এটা কেন, এটা কিভাবে, সব কিছু ব্যাখ্যা করা হয়েছে। এখন এখানে 118টা মৌল আছে, রাইট? দেখো এই যে 1 নাম্বার মৌল হাইড্রোজেন, তারপর এই যে 2 নাম্বার মৌল হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম,
তারপর দেখো একটা স্পেস ফাঁকা রাখছে, এই যে 10টা ঘর ফাঁকা এখানে। তারপর এখানে আবার বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, দেন আবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, দেন আবার 10টা স্পেস ফাঁকা, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখন আমি চাই তোমরা এই যে প্রথম আপাতত 3টা না, এই 3টা একটু চোখ বন্ধ করে চিন্তা করো, চোখ বন্ধ করে দেখো দেখতে পাইতেছো কিনা, ঠিক আছে? এই দেখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আশা করি দেখতে পাইছো। এখন নেক্সট জিনিসটা পড়াবো, সেটা হলো গিয়ে আমি তোমাদের এক্সপ্লেন করছি এই যে আনুভূমিক যে সারিগুলো ছিল, আনুভূমিক এই বরাবর আনুভূমিক সারি, এগুলো আরেকটা নাম আমি দিয়েছিলাম যে পর্যায়, ঠিক আছে? পর্যায়। তো এরকম কয়টা পর্যায় আছে দেখো, আমার কিন্তু 7টা পর্যায় আছে, তোমরা চাইলে গুণে দেখতে পারো। আর এই যে খাড়া, লম্বালম্বি বা উলম্ব যে কলামগুলো আছে, হ্যাঁ, এগুলাকে আমরা বলি গ্রুপ। যেমন এটা হলো গিয়ে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5, এরকম করতে করতে মোট 18টা গ্রুপ আছে। তাহলে আমার এই বরাবর হলো গিয়ে সারি অথবা পর্যায়, আর এই বরাবর হলো গিয়ে আমার কলাম অথবা গ্রুপ। তো সারি আছে কয়টা? 7টা। আর কলাম আছে কয়টা? 18টা। ইম্পর্টেন্ট। এখন দেখো প্রথম যে সারিটা, প্রথম সারিতে আমার মৌল বা মৌলিক পদার্থ কয়টা দেখো তো। প্রথম সারি এই একটা, এই একটা, মানে মোট কয়টা? 2টা, মাত্র 2টা। এই জন্য আমরা প্রথম যে পর্যায়টা, এই পর্যায়কে আমরা আদর করে বলি অতি ক্ষুদ্র পর্যায়। অতি ক্ষুদ্র পর্যায়। তারপর এই যে দেখো 2 নাম্বার পর্যায় আর 3 নাম্বার পর্যায়, এই 2টা পর্যায়তে কিন্তু আমার গুইনা দেখতে পারো মোট 8টা কইরা মৌল আছে। এই যে এখানে 8টা কইরা মৌল আছে, আবার এইখানেও 8টা কইরা মৌল আছে। কোন 8টা মৌল? দেখো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত, তারা হইল গিয়ে আমার এই যে দ্বিতীয় পর্যায়ের মৌল। আবার যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 11 থেকে 18 পর্যন্ত, তারা হইল গিয়ে আমার তৃতীয় পর্যায়ের মৌল। দেখছো? আর তাহলে এই 2 এবং 3 নাম্বার পর্যায়কে আমরা কি বলবো? ও তো ছিল অতি ক্ষুদ্র, ও তো তার থেকে একটু বড়, তাই না? তাহলে ওরে আমরা বলবো ক্ষুদ্র, ওই অতিটা বাদ দিয়ে দেবো। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হওয়ার গল্প, ঠিক আছে? যেমন আমরা ছিলাম এক সময় নিম্ন আয়ের দেশ, তারপর হলাম কি নিম্ন মধ্যম আয়ের দেশ, মানে আস্তে আস্তে উন্নতি হইতেছে। তো অতি ক্ষুদ্র ছিল, অতি ক্ষুদ্র দিয়ে হলো কি ক্ষুদ্র পর্যায়। তারপরে এই যে 4 নাম্বার পর্যায় আর 5 নাম্বার পর্যায়, এই 2টা পর্যায়ে তুমি দেখো এখানে 10টা ঘর ফাঁকা ছিল। এই 4 আর 5-এ কিন্তু 10টা ঘর আমি মৌল দিয়ে ভরাইয়ে ফেলাইছি। তার মানে আগে ছিল 8টা, এখন আসছে আরও এক্সট্রা 10টা। তাহলে 8 আর 10 কয়টা? 18টা। তাহলে এই যে গ্রুপ 4, সরি, পর্যায় 4 এবং পর্যায় 5, এই 2টা পর্যায়ে কিন্তু 18টা কইরা মৌল আছে। আর এজন্য এই 4 এবং 5 নাম্বার পর্যায়কে আমরা বলি বৃহৎ পর্যায়। হয়ে গেল। তার নিচে আছে এই যে 6 নাম্বার পর্যায় আর 7 নাম্বার পর্যায়। আপাত দৃষ্টিতে দূর দিয়ে দেখলে মনে হয় এখানেও তো 18টাই আছে মৌল, কিন্তু আসলে তা না, 18টা না। এখানে একটু খেলা আছে। খেলাটা কি দেখো, এইখানে একটা জিনিস লেখা, এই যে 6 নাম্বার পর্যায়ের দিকে আগে একটু তাকাও। 6 নাম্বার পর্যায়ের যে 3 নাম্বার মৌলটা লেখা কি 57 থেকে 71। দেখো এখানে কিন্তু 56 লেখা, মানে পারমাণবিক সংখ্যা 56। আচ্ছা, একটা কনফিউশন আমি একে দূর করি। আমরা যখন মৌলের প্রকাশ শিখছি তখন কিন্তু বলছি যে মৌলের প্রতীকের বাম পাশে নিচের দিকে পারমাণবিক সংখ্যা লেখা থাকে আর উপরের দিকে ভর সংখ্যা লেখা থাকে। কিন্তু এইখানে এই আমি এক্সাক্ট যে ছবিটা নিছি, এই ছবিতে উপরে দেখো এইখানে পারমাণবিক সংখ্যাটা লেখা আর নিচে কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা লেখা। তো এগুলো কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? জিনিস সেম, এই যে এটা কিন্তু পারমাণবিক সংখ্যাই। সামনে যাই, তাহলে এইখানে একটা বক্সের মধ্যে লেখা 57 থেকে 71। তার মানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে মনে করে দেখবো যে যে সকল মৌলের 57 থেকে 71টা প্রোটন আছে, তা বা পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, ওই সকল মৌল কিন্তু এই একটা বক্সের মধ্যে রাখা হয়েছে। বুঝছো? এই একটা বক্সের মধ্যে 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো আছে। তাহলে 72টা প্রোটন আছে কোন মৌলের? এটা কিন্তু এই যে এই পরের মৌলটা দেখো, 72, 73, 74, 75। বুঝছো? জি ভাই, বুঝছি। তাহলে আমার মনে হইতেছে এখানে 18টা মৌল আছে এই 6 নাম্বার পর্যায়ে, কিন্তু আসলে দেখো এখানে নর্মালি 57 থাকতো, কিন্তু 58 থেকে 71 কিন্তু এক্সট্রা। 58 থেকে 71 মোট কয়টা? 14টা। এই 14টা কিন্তু এখানে এক্সট্রা আসছে। তাহলে 18 আর 14 মোট যোগ করলে কত হয়? 32টা। অর্থাৎ এই পর্যায় 6তে তাহলে কতগুলো মৌল আছে?
32টা। আবার পর্যায় সাথেও তুমি যদি দেখো, এখানে লেখা কি 89 থেকে 103, অর্থাৎ এক্সট্রা এখানেও 14টা ইলেকট্রন ঢুকছে। মাত্র একটা ঘর ঢুকবে একটা তা না, এখানে মোট আছে 15টা, অর্থাৎ একটার থেকে আরো 14টা বেশি এখানে ঢুকে পড়ছে। তাহলে আমার এই 7 নাম্বার পর্যায়েও কিন্তু মৌল কয়টা? 32টা না? জি ভাই আচ্ছা, তাহলে আমি কোশ্চেন করি, বলো 4 নাম্বার পর্যায়ে মৌল কয়টা? 18টা। 18টা। দেখো মনে রাখবে এভাবে যে 2 8 8 18 18 32 32, পারবা? পারবো। এটা একটা ম্যাজিক নাম্বার, এটা মুখস্থ করে ফেলাও। কি? 2 8 8 18 18 32 32, ঠিক আছে? পারবো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কয়টা মৌল মুখস্থ রাখতে হবে, এই কনফিউশনটা আমাদের অনেকের মধ্যেই আসে। তো আজকে আমি বলে দেবো না কয়টা, বা টেকনিক শিখিয়ে দেবো যে কিভাবে মুখস্থ করা লাগে। তার আগে একটা জিনিস বলি, আমাদের যে মৌলগুলা একটু আগে পড়াইছি যে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, তাদের ইলেকট্রন দেবে নাকি নেবে এটার উপর ভিত্তি করে। কেউ কেউ ধাতু, কেউ কেউ অধাতু। তো এই পর্যায় সারণীর বাম দিকের এরা ধাতু আর ডান দিকের এরা হলো গিয়া অধাতু। তবে মোটা থেকে এইভাবে মুখস্থ করে বলা যায় না, কারণ আরও বিষয়াদি আছে এখানে। সেকেন্ডলি, আমরা এই মৌলগুলোকে ভাগ করতে পারি শ্রেণীতে। শ্রেণী, দেখো লিখছি এখানে শ্রেণী। কি কি শ্রেণীতে ভাগ করতে পারি? একটা হলো গিয়া এ শ্রেণী, আরেকটা হলো গিয়া বি শ্রেণী। এ শ্রেণী কই? এই যে আমার 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, ঠিক আছে? তারপরে এখানে আবার দেখো এটা 13 নাম্বার, 14 15 16 17 18, এই যে 1 2 আর এখানে 13 থেকে 18 পর্যন্ত, এই কয়টা গ্রুপকে আমরা বলি এ শ্রেণীর অন্তর্ভুক্ত। কি? এ শ্রেণীর, এস এ এ এ শ্রেণী আর বি শ্রেণী। তাহলে এ শ্রেণীর মধ্যে আছে এই যে প্রথম দুইটা আর লাস্টের 6টা, ঠিক আছে? 1 2 আর 13 থেকে 18। তাহলে এই ভিতরের যে 3 থেকে 12 এরা হলো গিয়া বি শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে এখন উপরে নামকরণে আমরা কিন্তু প্রথমে বলছি, বা আমাদের নতুন বইতে সাধারণত জাস্ট লেখা যে 1 2 3 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপ, ঠিক আছে, গ্রুপ 5 গ্রুপ 6 এইভাবে। কিন্তু পুরন একটা নিয়ম ছিল, ওই নিয়মটা আমরা এই যে শ্রেণীর মাধ্যমে, ঠিক আছে, শ্রেণী অনুসারে ভাগ করে তারপরে নামকরণটা করতাম। কিভাবে দেখো, তাহলে এই যে আমরা 1 নাম্বার গ্রুপ এখন বলি, বাট আগে কি বলতো? আগে বলতো এটাকে 1A, যেহেতু এ শ্রেণী এজন্য বলতো 1A, ঠিক আছে? তারপরে এইটাকে কি বলতো? 2 নম্বর গ্রুপকে, 2 নম্বর গ্রুপকে বলতো 2A। হ্যাঁ, আচ্ছা তাহলে বলো তো 3A কোথায় হবে? 3A কি এইটা হবে? 3A হবে না, হবে না, কারণ এটা তো এ শ্রেণী না। এ শ্রেণী কোনগুলা? এই দুইটা আর লাস্টের 6টা। তাহলে আমার 3A কিন্তু এই যে এইটা, এই যে 13 নম্বর গ্রুপটা হলো গিয়ে আমার 3A, ঠিক আছে? এই যে 1A 2A, এই 3A 4A 5A 6A 7A 8A, এইটারে শূন্য দিয়েও প্রকাশ করে। এই যে 18 নাম্বার যে গ্রুপটা, এটাকে শূন্য গ্রুপও বলে, ঠিক আছে? জাস্ট মনে রাখো। তাহলে এই যে আমি এ শ্রেণীর যে আমি নামকরণগুলো করলাম, এগুলো বুঝছো? জি ভাই বুঝছি। এখন বি শ্রেণীর নামকরণে মনে হইতে পারে তাহলে আমার এইটা বুঝি, যেহেতু বি শ্রেণী আর বি শ্রেণীর প্রথম এইটা, তাহলে এইটা হলো গিয়ে 1B, তাই না? এটাই মনে হইবে 1B 2B 3B, বাট তা হয় না। কেন হয় না? আমার অ্যাকচুয়ালি একটু মিল, মানে একটু সহজ করার জন্য বলতে পারি এমন করে, এটা কি 11 নাম্বার গ্রুপ, এতে 11 দুইটা 1 আছে, তাহলে এরে আমি 1B উচ্চারণ করব, ঠিক আছে? এ হলো গিয়ে 1B, এ হইলো 2B, আর তারপরে অ্যাজ ইউজুয়াল দেখো এটা কি 3 নাম্বার গ্রুপ না, তাহলে এটা বলবো 3B 4B 5B 6B 7B। আর এইখানে দেখো এই তিনটা গ্রুপকে একসাথে, এই যে 8 নাম্বার 9 নাম্বার আর 10 নাম্বার গ্রুপ, এই তিনটা গ্রুপকে একসাথে বলা হয় 8B, অথবা শুধু 8ও বলে, ঠিক আছে? আমরা বলবো 8B গ্রুপ, বুঝছো? হুম কি কোনো প্রশ্ন আছে? ভাই একবার বলেন তো। দেখো এটা 1A, এটা 2A, 3A কই? এই 3A 4A 5A 6A 7A 8A। তারপরে বি শ্রেণী কই? এই যেগুলো তো সব বি শ্রেণী, তাহলে এটা 1B না, 1B হলো কি এইখানে,
11 নাম্বার 1 1 তো 1 111, ঠিক আছে 111, ঠিক আছে। তাহলে 1b 2b 3b 4b 5b 6b 7b, আর এই যে বাকি আছে তিনটা গ্রুপ, এদের একসাথে আমরা বলি 8b। মনে থাকবে? থাকবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে মোটামুটি। আর কি আছে? আচ্ছা, পর্যায়গুলোর নামকরণ শিখাইছি। হ্যাঁ, তাহলে পর্যায় সারণীতে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে মোট সারি কয়টা বলো তো? মোট সারি আপনার 96টি। কি বলো? আসলে আমরা নাম করেছি ওই বক্স 96টি, আরেকবার সারি না, না সারি সারি বুঝটা কই? 12টি। সারি 12টি নেই, শোনো আমি শোনো, তুমি যেটা বলতেছো ওইটা হলো কি আমার মেন্ডেলিফ, ওইটা মেন্ডেলিফ সাজাইছিল ওইভাবে। মেন্ডেলিফ, দেখো এই বিজ্ঞানী মেন্ডেলিফের সময় 12টি আনুভূমিক সারি এবং 8টা খাড়া কলাম ছিল। কিন্তু বর্তমান আধুনিক যে পর্যায় সারণী যেটা আমরা এখন পড়াশোনা করি, এখানে তো তা নাই, চেঞ্জ হয়ে গেছে তো। তুমি মিউট করো আপাতত। দেখো আমাদের এখানে বললাম না 7টা সারি আছে, এই যে 7টা সারি বা 7টা পর্যায়, আর কলাম আছে কয়টা? 18টা কলাম আছে, হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, বলো। ভাই, কিছু বুঝতেছি না, যা একবার বলুন তো। দেখো ভাইয়া, এই পর্যায় সারণীর দিকে একটু তাকাও। এখানে 7টা সারি আছে, তুমি গোনো, এই যে 7টা সারি আছে, আর কলাম আছে 18টা। হুম আর ওইখানে যে তুমি হুম পড়ছিলা যে 8 আর 12, ঠিক আছে, 8টা ছিল গ্রুপ খাড়া কলাম আর 12টা ছিল আনুভূমিক সারি, ওইটা হলো গিয়া মেন্ডেলিফের পর্যায় সারণী, ওই সময় যেটা আবিষ্কার হয়েছিল। আর এটা হলো গিয়ে নতুন আধুনিক পর্যায় সারণী, বুঝছো? বুঝছি ভাই। ঠিক আছে, তুমি মিউট করো সবাই আপাতত। দেখো এখন আমার এই গ্রুপ ওয়াইজ নামগুলো মুখস্থ রাখতে হবে মৌলগুলার। হুম, আমরা আপাতত যেহেতু তৃতীয় অধ্যায় পড়ছি সবাই, তো প্রথম 30টা মৌল, যে এই যে হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আমাদের মোটামুটি মুখস্থ আছে। আর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতাম তখন কিভাবে করতাম? একদম কত আস্তে আস্তে, তাই না, উপশক্তি স্তর সাজাইতাম, তারপর ইলেকট্রন দিতে থাকতাম। কিন্তু যার পর্যায় সারণী সম্পর্কে ভালো নলেজ আছে, হ্যাঁ, আচ্ছা এই চ্যাপ্টারে আরেকটা জিনিস আমরা শিখব, কোন একটা মৌল কত নাম্বার পর্যায়ে আছে এবং কত নাম্বার গ্রুপে আছে, এই জিনিসটা আমরা শিখব। তো ওই জিনিসটা যার মনে করো পর্যায় সারণী আয়ত্তে আছে, সে মনে করো তার ইলেকট্রন বিন্যাসও করা লাগবে না, সে জাস্ট মৌলটার দিকে তাকাইবে, সাথে সাথে বইলে দেবে যে এটা অমুক পর্যায়ের অমুক গ্রুপে অবস্থিত, ঠিক আছে। সাপোজ আমি যদি বোরনের কথা বলি, এই বোরন কত নাম্বার পর্যায়ে অবস্থিত বলো তো? বোরন কিন্তু দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। আর কত নাম্বার গ্রুপে অবস্থিত বলো? বোরন কিন্তু এই যে 13 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে উৎসব, তুমি আমাকে বলো এই যে এস, হ্যাঁ আর্সেনিক, এই আর্সেনিক কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে অবস্থিত? হ্যালো বুসরা, তুমি বলো। আচ্ছা, 4 নাম্বার পর্যায়ের 15 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে এই যে রোডিয়াম কত নাম্বার গ্রুপে অবস্থিত? রোডিয়াম 5 নাম্বার পর্যায়ে 9 নাম্বার গ্রুপে অবস্থিত, ঠিক আছে। এই জিনিসগুলা এখন তো আমাদের সামনে পর্যায় সারণী আছে দেখে আমরা একদম দেখে দেখে বলতেছি, কিন্তু জিনিসগুলো তো আমাদের ভাবতে হবে পরীক্ষার হলে, বা টেকনিক দিয়ে মনে রাখতে হবে। দেখো এই যে 1 নাম্বার গ্রুপ, এই 1 নাম্বার গ্রুপে কয়টা মৌল আছে? একটা 7টা, গুণে দেখতে পারো, 1 নাম্বার গ্রুপে আছে 7টা মৌল। আবার এই যে 18 নাম্বার গ্রুপ, 18 নাম্বার গ্রুপে কয়টা মৌল আছে? 7টা মৌলই আছে। তাহলে 1 নাম্বার এবং 18 নাম্বার এই দুইটা গ্রুপে কয়টা মৌল? 7টা কয়টা মৌল। আবার দেখো 2 নাম্বার গ্রুপের দিকে একটু তাকাও, এই 2 নাম্বার এবং 13 থেকে 17 নাম্বার এই মৌল, এইখানে কয়টা কয়টা মৌল আছে গ্রুপগুলোয়? 6টা, 6টা কয়টা মৌল আছে। এই জন্য দেখো এখানে একটা মানে একটা করে ফাঁকা। আবার এখানেও কিন্তু দেখো এখানে হিলিয়াম ছিল 18 নম্বরে, কিন্তু এগুলোই কিন্তু ওই ঘরটা ফাঁকা। এই জন্য এখানে 7টা থাকলেও এগুলোয় 6টা কইরা আছে, আবার এখানে 7টা থাকলেও এটাই 6টা কইরা আছে। তাহলে প্রশ্ন করবে যে 2 নাম্বার গ্রুপে কতটি মৌল আছে, তোমার উত্তর কি হবে? 6টা। প্রশ্ন করবে 14 নম্বর গ্রুপে কয়টা মৌল আছে? 18 নম্বর গ্রুপে কয়টা মৌল আছে?
7টা, ঠিক আছে, পারছো তুমি। তাহলে এখন এগুলো তুমি সব পারলাম। এই 12 নম্বর গ্রুপের দিকে একটু তাকাও তো, অথবা 11 নম্বর গ্রুপের দিকে, এগুলো প্রত্যেকটা কয়টা কয়টা আছে? 5টা কই দেখো, এই 4টা কইরা মৌল আছে, তাই না? 12 নম্বর গ্রুপের 4টা মৌল: জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ, কপারনিশিয়াম। তারপর 11 নম্বর গ্রুপেও 4টা, যে কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম, ঠিক আছে। তো এইভাবে তাহলে এই যে 3 নম্বর গ্রুপে কয়টা করে মৌল আছে? 4টা, হ্যাঁ 4টা। তুমি একটা ট্র্যাপে পড়লা আবার। 3 নম্বর গ্রুপে 4টা তো নাই, 3 নম্বর গ্রুপে একটা আছে, 2টা আছে। কিন্তু এই যে বাবাজি, এই বাবাজির মধ্যে কয়টা আছে? 15টা। আবার এই যে বাবাজি, এই বাবাজির মধ্যে কয়টা আছে? 15টা। তাহলে 15 15 30, 31 32। তাহলে 3 নম্বর গ্রুপে কয়টা মৌল অবস্থিত? 32টা মৌল অবস্থিত। তাহলে তোমার যদি এখন এমন কোশ্চেন করে, দেখো একটা রিক্যাপ করি আগে। প্রশ্ন আমার, আমি উত্তর দিতেছি, সবাই মিউট করো। পর্যায় সারণীতে, এই যে পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে বা কতগুলো আনুভূমিক সারি আছে? 7টা আনুভূমিক সারি আছে। পর্যায় সারণীতে কতগুলা খাড়া গ্রুপ অথবা খাড়া কলাম অথবা গ্রুপ আছে? 18টা কলাম আছে। নেক্সট কোশ্চেন, 1 নম্বর পর্যায়ে কয়টা মৌল? 2টা। 2 নম্বর পর্যায়ে কয়টা মৌল? 8টা। 3 নম্বর পর্যায়েও 8টা। 1 নম্বর পর্যায়কে বলে অতি ক্ষুদ্র পর্যায়, 2 ও 3 নম্বরকে বলে ক্ষুদ্র পর্যায়। 4 এবং 5 নম্বর পর্যায়ে কয়টা মৌল? 18টা, এদেরকে বলে বৃহৎ পর্যায়। 6 এবং 7 নম্বর পর্যায়ে 32টা কয়টা মৌল আছে এবং একে বলে অতি বৃহৎ পর্যায়। আবার গ্রুপ ওয়াইজ যদি একটু চিন্তা করি, তাহলে প্রথম 1 নম্বর গ্রুপ আর 18 নম্বর গ্রুপে আছে 7টা করে মৌল। 2 নম্বর গ্রুপ আর এদিকে 13 থেকে 17 নম্বর গ্রুপ, এই গ্রুপগুলো আছে 6টা করে মৌল। আবার 4 নম্বর থেকে 12 নম্বর গ্রুপগুলোতে আছে 4টা করে মৌল। কিন্তু 3 নম্বর গ্রুপে আমার আবার আছে কয়টা? 32টা মৌল। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে। এখন আমি যে বলছি 57 থেকে 71, এই যে এই বক্সের মধ্যে যে 15টা মৌল আছে, এদেরকে একটা বিশেষ নাম দেয়া হয়েছে, ঠিক আছে। এদেরকে বলে ল্যান্থানাইড সারির মৌল। কি বলে? ল্যান্থানাইড সারির মৌল। আর এই যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103, তাদেরকে আবার বলে অ্যাক্টিনাইড সারির মৌল। এগুলো আপাতত জাস্ট নামটা শোনো, পরবর্তী ক্লাসে আমরা এগুলো বিস্তারিতভাবে শিখবো, ঠিক আছে। তাই ল্যান্থানাইড সারির মৌল কয়টা? কোশ্চেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। ল্যান্থানাইড সারির মৌল কয়টা? 15টা। অ্যাক্টিনাইড সারির মৌল কয়টা? অ্যাক্টিনাইড 15টা। ঠিক আছে, পারা যাবে, এগুলো একদম ইজি এমসিকিউ। আর তার এর নাম ল্যান্থানাইড সারি কেন হইলো বা ল্যান্থানাইড সিরিজ কেন হলো? কারণ দেখো, এই যে প্রথম যে মৌলটা, এই প্রথম মৌলের নাম হইলো কি আমার, কি লেখা? ল্যান্থানাম। ঠিক আছে, এই জন্য এই সারিটা, এই যে এই সারিটা যে গেছে, এখানে যে 15টা মৌল আছে, এই 15টা মৌলকে বলে ল্যান্থানাইড সারির মৌল, কারণ এর প্রথম মৌলের নাম হলো কি ল্যান্থানাম। তার মানে প্রথম মৌলের নাম অনুসারে এই সারির নামকরণ করা হয়েছে। আবার এখানে যে আছে অ্যাক্টিনাইড সারি, কেন নাম হয়েছে এরকম? কারণ এদের প্রথম মৌল হলো গিয়া অ্যাক্টিনিয়াম। বুঝছো? কেমন লাগতেছে এখন পর্যন্ত পর্যায় সারণী? সহজ ভাইয়া, সব ঠিক আছে, এইটাই শুনতে চাইতেছি আমি। এখন একটু মুখস্থ করার ব্যাপার। কি মুখস্থ করতে হবে? এই যে 1 নাম্বার গ্রুপ, এই 1 নাম্বার গ্রুপের মৌলগুলো আমাকে মুখস্থ করতে হবে। তো এখানে আমি একটা ছন্দ দিছি। ছন্দটা হলো দেখো, হায় লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। আরো অনেক ছন্দ আছে, এইটা আমি ইউজ করতাম, এই জন্য এটা আমি এখানে লিখছি। তো এইস মানে হলো গিয়ে হায়, এই দেখো, এই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। ঠিক আছে, লিনা নামে একটা মেয়ে আছে, সেই লিনাকে রুবির নামে আরেকজন মেয়ে আছে, সেই রুবি কি করবে? সাজাবে। কোথায় বসে সাজাবে? ফ্রান্সে বসে সাজাবে। আমরা জানি না হয়তো বা, ফ্রান্স কিন্তু মানে অনেক রোমান্টিক একটা শহর। ঠিক আছে, দেখবো যাদের টাকা পয়সা আছে হানিমুনে ফ্রান্সে যায়, ওই আইফেল টাওয়ার আছে ওদিকে। তো এখন দেখো 1 নাম্বার গ্রুপে এই যে 7টা নাম আছে, 7টা মৌলের, 7টা মৌল আমি ইজিলি তাহলে মুখস্থ রাখতে পারবো। হায় লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তার মধ্যে এই যে লি না কে, এটা এই 4টা আসলে তোমাদের এমনিই মুখস্থ, কারণ যে 30টা মৌল তুমি মুখস্থ করছিলা, বাকি থাকে শুধুমাত্র এই যে। আর রুবি, রুবি মানে রুবিডিয়াম, সিএস মানে সিজিয়াম, আর এফআর মানে ফ্রান্সিয়াম। ঠিক আছে, মুখস্থ। প্রথম পর্যায়ে মানে 1 নম্বর গ্রুপের 7টা মৌলের নাম।
আবার 2 নম্বর গ্রুপে 6টা যে মৌল আছে এদের নামও মুখস্থ রাখতে হবে। ছন্দ কি? বিনা, মেঘনা, কেয়া, 3টা মেয়ের নাম। ঠিক আছে, বিনা, মেঘনা, কেয়া। তোমরা আবার কিছু মনে করো না যে আমি শুধু মেয়ের নাম দিতে আসি, রাগ করো না, ঠিক আছে। বিনা, মেঘনা, কেয়া কি করে? সারের বাসায় রাধে। দেখো, বিনা মানে বেরিলিয়াম, মেঘনা মানে ম্যাগনেসিয়াম, কেয়া মানে ক্যালসিয়াম, সারকে সার হলো গিয়ে যে স্ট্রোনশিয়াম, বাসায় মানে বেরিয়াম, আর রাধে মানে রেডিয়াম। ঠিক আছে, বিনা, মেঘনা, কেয়া, সারের বাসায় রাধে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মনে থাকবে? জি ভাইয়া মনে থাকবে। ছন্দগুলো কেমন লাগতেছে? সেই রকম লাগতেছে। ঠিক আছে, এখন এই যে আমার এগুলা ছন্দ নাই, এই যে 3 থেকে 12 নাম্বার যে গ্রুপ, এই গ্রুপগুলোর জন্য কোনো ছন্দ আপাতত আমি দেব না। এখন আমরা ডিরেক্ট 13 নম্বর গ্রুপে দেখব। 13 নম্বর গ্রুপে কি আছে দেখো, বোরন, অ্যালুমিনিয়াম। ছন্দটা আগের পড়ো। ছন্দ হলো গিয়া বোন, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। আমরা জানি চিকিৎসার জন্য বাংলাদেশিরা ইন্ডিয়াতে যায়, অনেকে একটু থাইল্যান্ডেও যায়। ঠিক আছে, এভাবে মনে রাখবা যে বোন, বোন, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। এখন এই তোমার কাজ কি? তোমার কাজ হলো গিয়া ছন্দগুলো মুখস্থ রাখা। আর আচ্ছা, এখন যদি এমন যেন না হয় যে ছন্দ মুখস্থ করলা কিন্তু কত নম্বর গ্রুপের ছন্দ তুমি এইটাই আউলাই গেলা। ঠিক আছে, তোমার মনে আছে যে বোন, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড কি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, এগুলো মনে আছে, কিন্তু তুমি এইটাই ভুলে গেলা যে এটা হলো 13 নম্বর গ্রুপের ছন্দ। তাইলে কিন্তু একদম মানে সর্বোচ্চ পর্যায়ের বাস খাবা। ঠিক আছে, সো গ্রুপ নাম্বার ভোলা যাবে না। গ্রুপ 13, গ্রুপ 13 ছন্দ হইল গিয়া বোন, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। আচ্ছা, এই ছন্দটা মনে থাকবে? জি ভাইয়া থাকবে। এই জি এ মানে হলো গিয়ে গ্যালিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে, ইন্ডিয়াম আর থেলিয়াম, আর নিচের এটা লাগবে না। 14 নম্বর গ্রুপের ছন্দ হইল গিয়া কার্বন, শীঘ্রই জিনিয়াস স্নেহাকে পাবে ফিরে। ঠিক আছে, তো কার্বন, তার গার্লফ্রেন্ডের নাম হলো গিয়া স্নেহা, তো সে হারাইছে, আর স্নেহা হলো অনেক জিনিয়াস, তো এক সময় শীঘ্রই সে ফিরে পাবে। ছন্দটা লিখে দিলে এই যে দেখো, কার্বন, শীঘ্রই মানে সিলিকন, জিনিয়াস মানে জার্মেনিয়াম। ঠিক আছে, স্নেহা মানে, এটা কি এসএন কার প্রতীক বলো তো? এটা তো তোমার পারার কথা। বেসনের ল্যাটিন নাম কি? স্ট্যানাম, স্ট্যানাম, টিন। ঠিক আছে, কার্বন শীঘ্রই, জিনিয়াস, এই যে স্নেহাকে পাবে, পাবে মানে হলে কি যে পিবি, প্লাম্বাম। তুমি ওদিন লেখছিলা পারদের ইসে, তুমি লেখছিলা লেড, বাট ওটা তো প্লাম্বাম। প্লাম্বামের ইংলিশ হলো গিয়া লেড। ঠিক আছে, আমিও খেয়াল করে নেই প্রথমে। আর ফিরে, এটা হলো গিয়া ফ্লেরোবিয়াম। ঠিক আছে, এইটা না মুখস্থ রাখলেও হবে, প্রথম 5টা অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হবে। কার্বন শীঘ্রই, জিনিয়াস স্নেহাকে পাবে ফিরে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম, প্লাম্বাম। মনে থাকবে? জি ভাইয়া মনে থাকবে। ঠিক আছে, এই 13 নম্বর গ্রুপ গেল, 14 নম্বর গ্রুপও গেল। এরপর আসে 15 নম্বর গ্রুপ। 15 নম্বর গ্রুপের ছন্দটা দেখো, নাগপুর এসে সবাই বিমুগ্ধ। ঠিক আছে, নাগ মানে নাইট্রোজেন, পুর মানে ফসফরাস, এসে মানে, এস মানে আর্সেনিক, নাগপুর এসে, সবাই মানে এসবি মানে স্টিবিয়াম, নাগপুর এসে সবাই বিমুগ্ধ মানে বিআই, বিসমাথ। ছন্দটা কেমন? সুন্দর। তাই এগুলো মুখস্থ রাখা যাবে না। অফকোর্স পারবো। 16 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপের মৌল কারা? এটা আমি কোনো ছন্দ টন্দ দিতাম না, এটা আমি করতাম কি, জোরে জোরে পড়তাম। জোরে জোরে কিভাবে পড়তাম? আমি বলতাম অস সেতে পো, অস সেতে পল্ফ, মানে আমি এভাবে উচ্চারণ করতে করে মুখস্থ করছি। ঠিক আছে, অস সেতে পল্ফ, অস সেতে পল্ফ, মানে বারবার পড়তে পড়তে এভাবে মুখস্থ করছি। ও মানে অক্সিজেন, এস মানে সালফার, এই সে মানে সেলেনিয়াম, টিএ মানে কি, টেলোরিয়াম নাকি অসেতে, আর পিও মানে পোলোনিয়াম, আর লাস্টেরটা লাগবে না। এই প্রথম 5টা মনে রাখলেই হবে, অসেতেপো। ঠিক আছে, অক্সিজেন, সালফার, সিলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো তোমরা যদি চাও, ছন্দটন্দ আছে, গুগলে সার্চ দিয়ে হয়তো বের করতে পারো, বা চ্যাট জিপিটিতে আজ করে ওর কাছ থেকেও ছন্দ নিতে পারো, বাট আমি এইভাবে মুখস্থ করছি, এই জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম। ঠিক আছে, তোমরা এটা মনে রাখতে পারবে এইভাবে। পারবো ভাইয়া। আর 17 নম্বর গ্রুপের মৌল হলো গিয়া ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে এটি লেখা মানে অ্যাস্টাটাইন, আর নিচে এইখানে একটা মৌল আছে তার নাম হলো গিয়ে টেনেসাইন, টেনেসাইনের প্রতীক হলো গিয়ে টিএস। ঠিক আছে, আমি মনে রাখতাম যে এই 4টা এমনি আমাদের মুখস্থ থাকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নিচে জাস্ট আসছে যে এটিটিএস, এটি
টিএস, অ্যাস্টাটাইন টেনেসাইন। ঠিক আছে, আমরা ওই সময় কিন্তু বলছিলাম যে ডোবেরাইনারের যে ত্রয় সূত্রটা আছে ওই সময় কোন প্রথম ত্রয় মৌল কারা? এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না? জি ভাইয়া। হুম, আচ্ছা, তাহলে 17 নম্বরটা কিন্তু কোনো ছন্দ নাই, জাস্ট এটা এমনি মুখস্থ থাকে আমাদের। 18 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপেও আমি আসলে কোনো ছন্দ নেই, এটাও পড়তে পড়তে মুখস্থ থাকবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। আচ্ছা, যে হিলিয়াম তো পারবা তোমরা, হিলিয়াম পারবা। নিয়ন, নিয়নের কিন্তু বাতি আছে, নিয়ন লাইট আছে, সার্চ করে দেখতে পারো, নিয়নের বাতি আছে, লাইট লাইট। ঠিক আছে, আর্গন, আর্গনের কিন্তু আর্গন তো একটা, এগুলো সবই তো গ্যাস, বুঝছো? আর্গন কিন্তু বেলুনে কিন্তু আর্গন ভরে, এছাড়াও আর্গন কিন্তু নানা কাজেই ব্যবহার করে। কাজগুলো তোমাদের আপাতত 9-10 লাগবে না, এগুলো 11-12 বিস্তারিত ভাবে মানে মুখস্থ করা লাগবে আর কি, বোঝার তেমন কিছু নাই কাজ। কি আর ক্রিপ্টন, এই ক্রিপ্টন আমি মনে রাখতাম, আমি তো অনেক মানে বেশি সিনেমা টিনেমা দেখতাম, এখনো দেখি। তো এই সুপারম্যান, সুপারম্যানে একটা পদার্থের নাম আছে যে ক্রিপ্টোনিয়াম বা ক্রিপ্টোনাইট। ঠিক আছে, তো ওই দিক দিয়ে মনে রাখতাম যে ক্রিপ্টন, ক্রিপ্টন, ক্রিপ্টনের নিচে আছে জেনন, জেনন আর আরএন। দেখো এটা দুইটা জিনিস অনেকে একটু প্যাচ লাগাই ফেলে, এটা হলো গিয়া রেডিয়াম না, এটা হলো গিয়া রেডন। দেখো ক্রিপ্টন, জেনন, রেডন সব কিন্তু এন দিয়ে শেষ হইতেছে। নিয়ন এন, আর্গন এন, ক্রিপ্টন এন, জেনন এন, রেডন এন, নিচে আছে অর্গানেশন, এটা হলো গিয়ে অর্গানেশন, এটাও কিন্তু এন দিয়ে শুরু হয়েছে, যার প্রতীক হলো গিয়ে ওজি। হ্যাঁ, এখন প্যাচটা লাগে কোথায়? এই রেডন আর রেডিয়ামের মধ্যে প্যাচ লাগে। দেখো রেডিয়াম হলো গিয়ে এই দ্বিতীয় গ্রুপে 7 নম্বর পর্যায়ে, আর রেডন হইল গিয়ে এই 18 নম্বর গ্রুপে 6 নম্বর পর্যায়ে। তো এই দুইটার মধ্যে মানে ঝামেলা বাজাবা রেডিয়াম আর রেডনের মধ্যে? না। তাই এখন আমি যে ছন্দগুলো দিলাম এগুলো অনুসারে মুখস্থ রাখা যাবে কিনা? যাবে। যাবে, ইনশাল্লাহ যাবে। এখন আর কি লাগবে? আরো কিছু জিনিসপাতি তো লাগবে। সাপোজ এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তোমাদের মুখস্থ না? মুখস্থ, জি। জিঙ্ক পর্যন্ত মুখস্থ, প্রথম প্রথম 30টা মৌল। এখন আমি এই 31 থেকে 36 নাম্বার, আমি দেখো গ্রুপ ওয়াইজ তো আমি এমনিই পারি, আমি পর্যায় ওয়াইজ ওইটা আমার মুখস্থ আছে। আমি না একসময় করছিলাম কি জিঙ্ক পর্যন্ত পইরা মানে দেখি কি লেখা কি গা, আমি গান গাইতেছিলাম, ঠিক আছে, গা গে, গা গে, আস সে, গা গে আসছে, ব্রোকার, মানে এইভাবে মনে রাখতাম যে 6টা মৌল আছে পরপর 31 থেকে 36, 31, 32, 33, 34, 35, 36, গান গাই গাইয়া গা গে আসছে ব্রোকার। ঠিক আছে, এভাবে উচ্চারণ করে করে এই 6 একদম টানা আমি 1 থেকে 36 পর্যন্ত এভাবে বলতে পারতাম। আর এমনিতে এই 13, 18 যে কোনো মানে মৌল বললে আমি আর কি ভাইবা ভাইবা ছন্দ দিয়ে মনে রাখতে পারতাম, বুঝছো? বুঝছি ভাইয়া। তাহলে তোমরা 1 থেকে 36 পর্যন্ত টানা মুখস্থ রাখতে পারবা না? জিঙ্কের পর্যায়ে এই 6টা পারবা? পারবো ভাইয়া। ইনশাল্লাহ পারবা, সহজ ভাই একবারে। এখন এই তো 3 নাম্বার গ্রুপের দিকে একটু তাকাও। 3 নাম্বার গ্রুপ তো একটা স্পেশাল গ্রুপ, এখানে মোট মৌল আছে কয়টা? এই বুঝটা তুমি বলো, 3 নাম্বার গ্রুপে মৌল আছে কয়টা মোট? গেল কোথায়? হঠাৎ। এই বুঝটা তুমি কোথায়? জাতি জানতে চাই। আচ্ছা, 18টা কে বললো ভাই? 32টা, 32টা দেখো, এটার মধ্যে 15টা আছে, এটার মধ্যে 15টা আছে, 15, 15, 30, 31, 32, একবার বললাম তো। মিউট করো একটু, মিউট মিউট সবাই মিউট। দেখো এই যে আমার স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম আছে, এটা একটু মনে রাখার চেষ্টা করো, যেহেতু গ্রুপ 3 তো। স্ক্যান্ডিয়াম তো এমনি তোমার মুখস্থ আছে, নিচে জাস্ট আছে একটা ওয়াই, মানে ইট্রিয়াম। আর 57 থেকে 71 আর 89 থেকে 103। এখন এদিকে একটু পরে আসতেছি আমি, আপাতত এই যে এই বাকি আমার গ্রুপ 4 থেকে গ্রুপ 12 নাম্বারটা একটু দেখাই যায় যে কি কি মুখস্থ রাখতে হবে। হুম, যা প্রথমেই এগুলো লাগলে তোমাদের বইতে একটু দাগাও কষ্ট করে। আমরা তৃতীয় অধ্যায় পড়ার সময় টেকনিশিয়ামের কথা বলছিলাম, টেকনিশিয়াম 99 মনে আছে? এই আইসোটোপটা আমরা ব্যবহার করতাম ওই যে রোগাক্রান্ত স্থানের ছবি তোলার জন্য। এই জন্য যেহেতু টেকনিশিয়াম ওইখানে একবার মানে মেনশন করছে, এই জন্য আমি মনে করি টেকনিশিয়ামটা মুখস্থ রাখবা। টেকনিশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 43। তোমাদের এই পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা অ্যাকচুয়ালি লাগবে না, তোমরা কি করবা, তোমরা জাস্ট মনে রাখবা এটা কত নাম্বার গ্রুপে আছে। ঠিক আছে, আমরা গ্রুপ ওয়াইজ মুখস্থ রাখবো, গ্রুপ ওয়াইজ। যেমন এই যে ইন্ডিয়াম, এই যে ইন্ডিয়ামের যে 49 পারমাণবিক সংখ্যা, এটা আমার মুখস্থ রাখা লাগবে না,
আমি শুধুমাত্র ছন্দটা মুখস্থ রাখবো আর কোন কোন মৌল আছে এইটা মুখস্থ রাখবো। আর একটা জিনিস মুখস্থ রাখবো, সেটা হলো গিয়া এই গ্রুপের একেবারে প্রথম যে মৌলটা আছে ওই প্রথম মৌলের পারমাণবিক সংখ্যাটা আমি মুখস্থ রাখবো। যেমন এই গ্রুপের প্রথম মৌল, উপরের মৌল কি বোরন, বোরনের হলো গিয়ে 5, এইটা আমি মুখস্থ রাখবো। এছাড়া আমার আর কিচ্ছু লাগবে না, এগুলো প্রত্যেকটা বাইর করা যায় আর আমি বাইর করে তোমাদের দেখাবো আগামী ক্লাসে। ঠিক আছে, পড়াগুলো ইজি অনেক, আর কালকের ক্লাস করে দেখবা যে একদম তুমি ফিল পেয়ে গেছো কেমিস্ট্রির একটা। এখন ক্রোমিয়াম আমাদের মনে আছে কিনা জানি না, এই ক্রোমিয়াম আর কপার কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখাইতো, মনে আছে? ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর কপার মানে এই 6 নাম্বার গ্রুপ আর 11 নাম্বার গ্রুপ, এদের মধ্যে পেয়াস আছে, ঠিক আছে, এদের মধ্যে ভেজাল আছে। এখন 6 নাম্বার গ্রুপটা তাহলে আমার মুখস্থ রাখতে হবে, সব লেখা লাগবে না, প্রথম 3টা মুখস্থ রাখবা। ক্রোমিয়াম তো এমনিই জানো, ক্রোমিয়ামের নিচে হলো গিয়ে মলিবডেনাম, এই এমও মানে কি মলিবডেনাম, আর এমনি উল্লে দিলে কি হয় ডাব্লু, টাংস্টেন ওলফ্রেম। ঠিক আছে, এই টাংস্টেন ওলফ্রেমের কিন্তু প্রশ্নটা অনেকবার আসে এমসিকিউতে। তাহলে ক্রোমিয়াম, মলিবডেনাম আর টাংস্টেন মনে থাকবে, মানে লেখে লেখে মুখস্থ করবে আর কি, বুঝছো? আর 11 নাম্বার গ্রুপে আমার আছে কপার। কপার দেখো এই 11 নাম্বার গ্রুপে একটা স্পেশাল নাম আছে, অ্যাকচুয়ালি অনেকগুলো গ্রুপেরই স্পেশাল নাম আছে, ওগুলো আমি এখনো বলি নাই, আগামী ক্লাসে বলবো। বাট 11 নাম্বারেরটা এখনই বলে দিই, এর নাম হলো গিয়ে মুদ্রা ধাতু। কারণ কোনো এক সময় এদের মুদ্রা হিসেবে ইউজ করতো, যেমন এই গোপালকে এই মুহূর্তে 100 সোনার মুদ্রা দে, তাই না, রাজা কৃষ্ণচন্দ্র বলে এইভাবে। তো এই যে সোনার মুদ্রা, রূপার, আমি অনেক কিছু দেখি ভাই, ঠিক আছে, তামার মুদ্রা, তাম্য মুদ্রা, রূপার মুদ্রা, সোনার মুদ্রা, এগুলো তো জানি আমরা। তাহলে এই যে তামা, রূপা, সোনা, আর নিচে আছে রনজেনিয়াম, এটা একটা কৃত্রিম পদার্থ, আমি তো জানি যে আমার 20টা মানব সৃষ্ট পদার্থ আছে, তো ওর মধ্যে একটা এগুলা। তাহলে কপার, সিলভার, গোল্ড, ঠিক আছে, এই 3টা আমার মনে রাখতে হবে। 11 নাম্বার গ্রুপে কে আছে, কপার, সিলভার, গোল্ড। 6 নাম্বার গ্রুপে কে কে আছে, ক্রোমিয়াম, মলিবডেনাম, ডাব্লু মানে ওলফ্রেম। ঠিক আছে, তাহলে এইবার মনে রাখতে পারো, ক্রোমিয়াম পড়ার পরে পড়বা মৌ। মনে করো আমাদের থাকতে পারে অনেক বোন বা বান্ধবী যার নাম মৌ, সেভাবে এমও মানে মো আর ডাব্লু মৌ, ক্রোমিয়াম মৌ। ঠিক আছে, এইভাবে আর কি যেমনে পারো মুখস্থ রাখা লাগবে আমার। আর এখানে একটা এক্সট্রা বলছি যে টেকনিশিয়াম একটা মুখস্থ রাখবা। ঠিক আছে, এই যে ম্যাঙ্গানিজের নিচে এই যে টেকনিশিয়াম আছে, জাস্ট মুখস্থ রাখবা যে ম্যাঙ্গানিজের নিচে টেকনিশিয়াম। ঠিক আছে, ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, না পারলে তাও লাগবে না। ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট। এরপরে যেটা মুখস্থ রাখা লাগবে সেটা হলো গিয়া টেকনিক দিয়ে তোমারে 8 থেকে 10 নাম্বার গ্রুপের প্রথম 3টা কইরা মৌল, এই 9টা মৌল আমি তোমার মনে রাখার টেকনিক শিখাবো, এই 9টা। ঠিক আছে, এই 9টা ইম্পর্টেন্ট। দেখো এই যে ফেরাম, কোবাল্ট, নিকেল, এটা তো আমরা জানি যে 26, 27, 28, 8, 9, 10 নাম্বার গ্রুপের এই যে 3টা মৌল, এগুলো আমরা জানি না আগে থেকে, জানি। এখন আমি যেভাবে মনে রাখতাম সেটা হলো গিয়া এর নিচে এই যে ফেকুনি, ঠিক আছে, ফেকুনি, এই ফেকুনির নিচে হলো গিয়া এভাবেই পড়তাম যে রুর, রুর, মানে এত এত পড়তে শুনি মুখস্থ করতে করতে কি আমাদের মুখ থেকে একটা শব্দ শোনা যে ধুর, আর ভাল লাগে না পড়তে, তো আমি ধুর না বললে বলবো রুর। ঠিক আছে, রুর। তো এই রু, আর ইউ, আর এস, রুর। আর এখানে আছে পিডি, রুর পিডাই। ঠিক আছে, ধুর পিডাই, এরকম, তো রুর পিডি, এভাবে মনে রাখবা যে আমার ফেকুনের নিচে হলো গিয়ে রুর পিডি। রু মানে কি রুথেনিয়াম, আর আরএস মানে কি রোডিয়াম, আর পিডি মানে হলো গিয়া প্যালাডিয়াম। এই পার্টটা জাস্ট একটু মনে রাখে, একটু কষ্ট কর আমার মতে, বাট তোমরা পারবা যদি বারবার পড়ো। এই প্যালাডিয়ামের নিচে কি আছে, প্যালাডিয়ামের নিচে আছে প্লাটিনাম। দেখো পিডি, পিটি, পিডি, পিটি, প্লাটিনামের প্যালাডিয়ামের নিচে আছে প্লাটিনাম। এটা এটা এইটা আবার আমি 3টে কিভাবে মনে রাখবো, আমি বলবো যে অস্থির প্লাটিনাম, কি অস্থির প্লাটিনাম। এই যে ওস মানে হলো গিয়া ওসমিয়াম, আইআর মানে কিন্তু ইরিডিয়াম, এটাও কিন্তু আমরা ওই যে আইসোটোপ পড়ার সময় পড়ছিলাম দেখে আমি এদিকে দাগাইছি। আর এখানে আছে প্লাটিনাম, প্লাটিনাম অনেক বেশি ইম্পর্টেন্ট, আর প্লাটিনাম কিন্তু অনেক মূল্যবান একটা ধাতু। ঠিক আছে, তোমরা আমি যে ছন্দটা বললাম যে ফেকুনি, রুর পিডি, অস্থির প্লাটিনাম, এভাবে মনে রাখতে পারবা 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার গ্রুপের মৌলগুলা। অথবা তোমরা নিজেরাও চাইলে ছন্দ বানিয়ে নিতে পারো যদি এটা কষ্টকর লাগে। তাহলে বুঝছো কি কি মুখস্থ রাখতে হবে মৌলগুলা। আমি 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 13 থেকে 18 নাম্বার গ্রুপ সব মুখস্থ করাইছি। এছাড়া এই যে দেখো এসকে নেম থেকে জিঙ্ক তোমার মুখস্থ করাইছি।
তারপর তোমার তো আসলে সবই মুখস্থ করেছি বলতে গেলে, এই যে ফেক, এই যে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার যে গ্রুপ, এর প্রথম 3টা করে মুখস্থ করেছি, 11 নাম্বার গ্রুপ পুরো মুখস্থ করেছি, 12 নাম্বার গ্রুপ মুখস্থ করতে হবে, এই জিঙ্ক ক্যাডমিয়াম পারদ এই 3টা মুখস্থ রাখতে হবে, আবার কপার সিলভার গোল্ড মুখস্থ রাখতে হবে। এগুলো লাগবে না, আর লাগবে 24, এই যে 6 নাম্বার গ্রুপ ক্রোমিয়াম মো, বুঝছো? তাহলে বাকি আছে তেমন কিছু আর? না ভাইয়া। কম পড়াবো বইলে তো মনে হয় সবই পড়াই ফেলাইলাম। এখন নিচে আবার আছে ল্যান্থানেট শাড়ি, আর আছে অ্যাক্টিনেট শাড়ি। ল্যান্থানাইট শাড়িতে আমার কি মুখস্থ রাখতে হবে? আমার প্রথম মৌলটা কিন্তু এমনি মনে থাকবে, কারণ ল্যান্থানাইট, এই থাম একটু, মিউট। ল্যান্থানাইট মানে ল্যান্থানাম, ল্যান্থানাইট ল্যান্থানাম, আর একটিনাইট একটিনিয়াম। আর ল্যান্থানাইট শাড়ির শেষ মৌলের নাম হলো গিয়া লুটেশিয়াম। হ্যাঁ, লালু, এই দেখো লা লু, লালু। তো ল্যান্থানাইট লুটেশিয়াম। আবার এদিকে একটিনিয়াম, এদিকে আসবে লরেনশিয়াম, লরেনশিয়াম, লুটেশিয়াম, লরেনশিয়াম, বারবার পড়বা। তাহলে আমার কোশ্চেন আসতে পারে যে একটিনাইট সারির মৌল সংখ্যা কতটি? আমার উত্তর হবে 15টি। প্রশ্ন আসতে পারে একটিনাইট সারির সর্বশেষ মৌলের নাম কি? উত্তর কি? লরেনশিয়াম। আর একটিনাইট সারির প্রথম মৌলের নাম কি? আর কি এটা? একটিনিয়াম, একটিনিয়াম। ঠিক আছে, একটিনাইট একটিনিয়াম। আবার ল্যান্থানাইট সারির প্রথম মৌলের নাম কি? ল্যান্থানাম। রাম। আর শেষ মৌলের নাম কি? লুটেশিয়াম। ঠিক আছে, এইগুলো আমার একটু মুখস্থ রাখতে হবে। আবার আমি তোমাকে কিছু কথা বলছিলাম যে আমার পর্যায়সারণীর বাম দিকে, যে এটা হলো কি 1 নাম্বার গ্রুপ, এই 2 নাম্বার গ্রুপ, এই 1 নাম্বার আর 2 নাম্বার গ্রুপের স্পেশাল নাম আছে, যেগুলো আজকের ক্লাসে সম্ভবত আমি শিখাবো না, এগুলো আগাম ক্লাসে শিখাবো। বাট জাস্ট বললাম, এগুলো প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা স্পেশাল সুন্দর সুন্দর নাম আছে। এখন একটু দেখা বলো, এই যে আমি পৃষ্ঠাটা পড়লাম, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন ভাইয়া দেখতেছি না। ঠিক আছে, তাহলে পড়লেই পারবা, জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি সহজ। তাহলে একটা জিনিস, এটা এখন আমি তোমার একটা জিনিস দেখাবো, আর জিনিসটা দেখা তুমি একদম পুরা অবাক হয়ে যাবা, ওই মিমটার মতো যে আই এম তো অবাক। ঠিক আছে, দেখো, এই যে হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস কেমন? 1s1, হিলিয়ামের 1s2, লিথিয়ামের কি হইতো? 1s2, 2s1, বেরিলিয়ামে কেমন হইতো? 1s2, 2s2, তাই তো? আবার বোরনের ক্ষেত্রে কি হইতো দেখো, 1s2, 2s2, 2p1, এই যে 2p1, 2p2, 2p3, 2p4, 2p5, 2p6। তাহলে আমার দ্বিতীয় শক্তি স্তর ভরে গেল। দ্বিতীয় শক্তি স্তর ভরার পরে আমার তৃতীয় শক্তি স্তর আসবে, তার মানে 11তম ইলেকট্রনটা আমার 3s এ যাবে, 3s1 হবে। যে সোডিয়াম, দেখো সোডিয়ামে কি 3s1, এটা ম্যাগনেসিয়াম 3s2, একটু মিউট করো। অ্যালুমিনিয়ামে 3s2 তো হয়ে গেল, এখন যাবে 3s এর পরে যাবে কিন্তু 3p তে, তাহলে 3p1, 3p2, এভাবে করতে করতে 3p6, তো 3p তেও গেল। আচ্ছা, 3 নাম্বার শক্তি স্তরে তো 3d আছে, তাই না? আমি জানি যে তৃতীয় শক্তি স্তরে 3টে উপশক্তি স্তর, তাহলে 3d উপশক্তি স্তরও তো আছে, ওইটা কই? তাই না? এই যে আমি 3, আচ্ছা দেখো, 3p-র পরে ইলেকট্রন কিন্তু 3d তে যায় না, 3p-র পরে ইলেকট্রনটা যায় 4s এ, তাহলে এই 3p তে গেল। এরপরে পটাশিয়াম, পটাশিয়ামে কিন্তু এই যে আমার 19 নম্বর ইলেকট্রনটা কোথায় গেল? 4s এ গেল, 4s1। ক্যালসিয়াম 4s2। এখন আমার 4s এ যাওয়ার পরে ইলেকট্রনটা কোথায় যায়? 3d তে যাইতো কিন্তু। তাহলে এই যে লেখলাম না, এগুলো সব কিন্তু আমার 3d, এই যে 3d, এটা কিন্তু 3d সারিও বলে, 3d। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রোবিন্যাস কেমন হবে? 3d1, 3d2, 3d3, এটা 3d4 হওয়ার কথা, বাট হবে 3d5, আমরা তো জানি ব্যতিক্রমী 3d5। শুধু এই ক্রোমিয়াম না, এই 6 নাম্বার গ্রুপ বরাবর এই যে এরা সবাই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায় ক্রোমিয়ামের মতোই। আবার 11 নাম্বার গ্রুপের এই যে কপার সিলভার গোল্ড, এরা সবাই কিন্তু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। তাহলে এখানে আমি দেখলাম কি ডি5, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ডি5, 3d5 আর কি। তারপরে এখানে 3d6, 3d7, 3d8, 3d9 হওয়ার কথা থাকলেও এটা 3d10, আবার এটাও কিন্তু 3d10। এই যে আমি এখন পর্যন্ত কথাগুলো বললাম, এগুলো কি তোমরা বুঝছো? ইলেকট্রন বিন্যাস করে দিছি আমি। বুঝছি ভাইয়া। তারা কিন্তু সিরিয়াল বাই লেখছে, দেখছো, তারা একদম সিরিয়াল বাই। আমরা একটা ছন্দ শিখেছিলাম, কি ছন্দ? এই দেখো, তোমাদের মনে আছে কিনা জানি না, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, তারপরে কোথায় যায়? ভাইয়া এফডিপিএস, তোমার
এফডিপিএস মনে পড়ছে? হ্যাঁ ভাইয়া। ইলেকট্রন বিন্যাসের সময় শিখেছিলাম। তাহলে প্রথমে যাবে যে 1s এ যাবে 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 5s পর্যন্ত আসলো। এই 5s কোথায় জানো? এই যে রুবিডিয়াম না, এই হলো কি আমার 5 পঞ্চম পর্যায়, তাহলে 5s। তো এটার ইলেকট্রন বিন্যাস কেমন, এটা মিউট করো। এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 5s1 5s2, তারপরে 5s1 5s2 যে ইট্রিয়াম, ইট্রিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 5s এর পরে ইলেকট্রন কোথায় যায়? 5s এর পরে কিন্তু ইলেকট্রন আবার বললো না যে 5p তে যায়, না 5s এর পরে গেছে কোথায়? 4d তে গেছে। এটা কিন্তু 5d না, এটা কিন্তু 4d। ঠিক আছে, তাহলে 5s2 এটা হলো 4d1 4d2 4d3 এভাবে করতে করতে 4d10। তাহলে 4d ভরে গেল, যেহেতু d তে আমার সর্বোচ্চ যাইতে পারে 10টা, এখানে আসলো 10টা, 4d10 ভরলো। 4d এর পরে কোথায় যাবে? যাবে 5p, তাই যে 5p1 5p2 এভাবে করতে করতে 5p6, 5p ভরলো, 5p এর পরে কোথায় যাবে? যাবে 6s এ। আচ্ছা, এই যে আমি বলতেছি এতক্ষণ, তোমরা কি বুঝতেছো সব? ফিল ফিল করতে পারতেছো জিনিসটা? ইলেকট্রন বিন্যাসের সাথে একটা কানেকশন। ঠিক আছে, তাহলে এই যে 6s1, এই যে সিজিয়াম, সিজিয়াম হইলো কি আমার কি 6s1 ওয়ান। 6s2। এখন 6s পূর্ণ করার পরে আমার প্রথম যে ইলেকট্রনটা, মানে কত এই পর্যন্ত আমার কিন্তু 56টা ইলেকট্রন চলে গেছে। আমার যে 57 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, কি নাম, কি নাম হলো কি তার ল্যান্থানাম। এই ল্যান্থানামের ক্ষেত্রে আমার কিন্তু এই 57তম মৌলটা 6s পূরণ করার পরে 5d তে যায়, 5d তে যায়, বুঝছো? 6s পূরণ করার পরে কোথায় যাবে? 5d তে যাবে। কিন্তু 57 পরবর্তী যে 58 59, হ্যাঁ এই মৌলগুলা কিন্তু আবার d তে যাবে না, এগুলা কিন্তু f এ যাবে। তোমরা মনে হয় বুঝতে পারো না, মানে এই টপিকটা একটু কনফিউজিং। এই এক্স্যাক্টলি এই জিনিসটা যে বললাম না, এটা আগামী দিন তোমরা ভালো মতো বুঝতে পারবে, আজকে বুঝবে না। একটা কাজ করে, এটা আজকে থাকুক, এই যে এই পার্টটুকু আজকে থাকুক, পরবর্তীতে যেটা আছে ওইটা আমি পড়াই তোমার। দেখো তাহলে এই যে নাম কি আর থেলিয়াম, এই থেলিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? এই 6s2 হইবে, 6s এর পরে আমার 5d ভরবে, 5d তে একটা যাবে, 5d তে একটা যাওয়ার পর তার পরবর্তী মানে যে 58তম যে মৌলটা আছে সিরিয়াম, এই সিরিয়ামের ক্ষেত্রে 58 নম্বর ইলেকট্রনটা কিন্তু আবার 5d তে যাবে না। এই যে 5d তে কিন্তু যাবে না, যাবে কোথায়? যাবে হলো গিয়া 4 এর f এ যাবে, 4 এর f। এটা হলো গিয়ে 4f1 4f2 4f3 4f4 এভাবে করতে করতে আমার 4f14। তো 4f তো ভরে গেল। এরপরে আবার আমার এই যে 5d তে কিন্তু একটা গেছিল ল্যান্থানামে, তারপর আর যায় না। তারপর আবার এই যে এইচএফ হাফ নাম, এর নাম আমার নিজেরও মনে থাকে না। এর ক্ষেত্রে আবার কি হবে? এই যে 5d2 5d3 এভাবে করতে করতে 5d10। বুঝছো? বুঝছি ভাইয়া। বুঝছো? বুঝটাও বুঝছো? হ্যালো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো 5d10, 5d তো ভরাট হয়ে গেল। 5d ভরাটার পরে ইলেকট্রন কোথায় যাবে? যাবে এই যে দেখো 6 নম্বর পর্যায়ের পিতে, 6p 6p1 6p2 6p3 এভাবে করতে করতে 6p6। তো 6p আবার ভরাট হয়ে গেল। 6p পরে ইলেকট্রনটা কোথায় যাবে? 6p পরে কিন্তু আমার ইলেকট্রনটা যাবে 7s এ। এই যে দেখো 7s1 7s2, তারপরে আবার যাবে আমার যাওয়ার কথা 5f এ, কিন্তু 5f এ না যাইয়া যাবে 6d তে, একটা ইলেকট্রন যাবে, এই যে 89 অ্যাক্টিনিয়াম। এই অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা আমার ডি উপশক্তি স্তরেই যাবে। ঠিক আছে, এই 6d তে যাবে। আবার থোরিয়ামের ক্ষেত্রেও সম্ভবত ডিতেই যাবে, কিন্তু এর পরের গুলো থেকে সব কয়টা আবার এফ এ যাবে। দেখো এই জিনিসটা তোমার বোঝা লাগবে না, আমি জাস্ট বলতেছি, একদম লাস্টের এই পার্টটা তোমার বোঝার দরকার নেই। তুমি জাস্ট এইটা বোঝো যে আমার এই যে কপারনিশিয়াম, এই কপারনিশিয়ামের ক্ষেত্রে কেমন হবে? কপারনিশিয়ামের ক্ষেত্রে আমার 7s2 হয়েছে, তারপরে 5f14 হয়েছে, তারপরে 6d10 হইবে। এটা বুঝতে পারছো মানে কিভাবে ইলেকট্রনগুলো ভরতেছে? বুঝছি।
হ্যালো বুশরা, একটু জোরে বলো তো, তুমি কি বুঝতে পারছো এটা? ঠিক আছে, তাহলে 7s গেল। দেখো 7s ভরলাম, এফ মানে 5f ভরলাম, তারপরে 6d ভরলাম, এখন বাকি আছে 7p। তাহলে এই যে আমার 7p1, 7p2, 7p3 এভাবে করতে করতে 7p6। তো এই হলো কি আমার, আমি জাস্ট একটু তোমার রিলেট করার চেষ্টা করলাম যে আমার মৌলের অবস্থান আর ইলেকট্রন বিন্যাসের মধ্যে একটা সম্পর্ক আছে, বুঝছো? তো এইটা হলো 1s, এইটা হলো গিয়া 1s 1 2, তারপর এই যে 2s, তারপর এই পুরোটা হলো গিয়া 2p, এইখানে 3s, এই পুরোটা হলো গিয়া 3p, তারপরে 4s, তারপরে এই যে 3d, 4p, 5s, 4d। দেখো এস আর পি যত নাম্বারের হয়, ডি কিন্তু তার আগেরটার হয়। এই যে বলছি 5s, 5s এর পর বলছি 4d, তারপর আবার বলছি 5p, আবার এখানে 6s, 6s এর পরে মনে হতে পারে আমি বলবো 5d, তা না, এখানে এফও আসবে, 4f। ঠিক আছে, 6s, 4f, 5d, 6p, আবার এই যে 7s, 7s, 5f, 6d, 7p। তোমাদের কি মনে থাকবে বিষয়গুলো? ভাইয়া মনে থাকবে, কিন্তু ভিডিওটা আরেকবার দেখতে হবে, একবারে একটু বুঝবো। জিনিসগুলো কিন্তু কেমন লাগে বলো, সহজ না কঠিন? তেমন একটা কঠিন না, নেক্সট দিতে পারবো। এটা ওই মৌলগুলোর নামগুলো জাস্ট মুখস্থ করে ছন্দ ছন্দ অনুসারে, তাইলেই হবে। ঠিক আছে, তাই ল্যান্থানাইট সারিতে আমার কি কি মুখস্থ রাখা লাগবে? আমার প্রথম মৌল, শেষের মৌল, আবার অ্যাক্টিনাইডেও কিন্তু প্রথম মৌল শেষের মৌল মুখস্থ রাখা লাগবে। মুখস্থ কি করবা? তোমার মূলত জাস্ট এই মৌলের নাম আর হলো গিয়ে প্রতীক, এই দুইটা মুখস্থ করলেই হবে। আর পারমাণবিক সংখ্যা, আচ্ছা পারমাণবিক সংখ্যা তোমার এমনি মনে থাকবে, কারণ তোমার কতে প্রশ্ন আসে যে ল্যান্থানাইট সারির মৌল কারা বা কাকে বলে, অ্যাক্টিনাইট সারি কাকে বলে। ওই সময় তোমার সংজ্ঞাটাই হবে এমন যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 তাদেরকে বলে ল্যান্থানাইট সারির মৌল। আবার যাদের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 তাদের বলে অ্যাক্টিনাইট সারির মৌল। দেখো তুমি 89, অ্যাক্টিনিয়ামের কিন্তু 89, আবার শিশুতে কত 89 থেকে 103, 103 কে লরেনসিয়াম। দেখো মিলছে সবকিছু, এবার একদম ইজি জিনিসগুলো। আচ্ছা, আজকে একটু সামনে আর একটা পৃষ্ঠা বাকি আছে জাস্ট। তো কারা ধাতু কারা অধাতু এগুলো কিন্তু বলছি। পরবর্তী লাইন, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস একই রকম তাদের বৈশিষ্ট্য ধর্ম এক, তার একটা নির্দিষ্ট গ্রুপে অবস্থান করে। আমি তো সেটাই বললাম, পর্যায় সারণী বানানোই হয়েছে এইভাবে যেন একটা নির্দিষ্ট গ্রুপে সেম ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে রাখা যায়। ঠিক আছে, এই জন্য বলছি তারা একই গ্রুপে অবস্থান করে, আবার ধর্ম বৈশিষ্ট্য এক। আবার একই গ্রুপে কেন অবস্থান করে? কারণ এদের ইলেকট্রন বিন্যাসও কিন্তু সেম। হ্যাঁ, দেখো এই যে হিলিয়াম লিখলাম, এই যে এখানে আমি প্রথম গ্রুপ, 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপ, মানে 1a আর 2a, এই দুটো গ্রুপ আমি এখানে লিখলাম। দেখো তো কার ইলেকট্রন বিন্যাস কেমন হয়। আমি এখানে হিলিয়ামও লিখছি। আচ্ছা, আমি এখানে মূলত দেখাইতেছি যে 2 নম্বর গ্রুপের মৌলগুলার ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এই যে হিলিয়ামে আমি এখানে, যদিও আমার হিলিয়াম হলো কি একেবারে 18 নম্বর গ্রুপে, কিন্তু একটু কাহিনী আছে। কাহিনী কি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো কি 2 নম্বর গ্রুপের মতোই, কিন্তু প্রশ্ন হইতে পারে তাহলে ভাইয়া ইলেকট্রন বিন্যাস সেম, তাহলে ওকে কেন এই 2 নম্বর গ্রুপে রাখা হয় নাই, তাই না? কারণ হইল গিয়া এই 2 নম্বর গ্রুপে অন্য যে 6টা মৌল আছে এদের ধর্মের সাথে হিলিয়ামের ধর্মের বিন্দু মাত্র কোনো মিল নেই। এই জন্য ইলেকট্রন বিন্যাস সমান হওয়ার কারণেও হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয় নাই। কোথায় দেওয়া হয়েছে? একদম 18 নম্বর গ্রুপের। কেন? কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি, 1s2। আবার বেরিলিয়াম আছে, দেখো বেরিলিয়ামে কি হয়, ওই যে 1s2, তারপরে এখানে 2s1, এখানে 2s2, তার মানে 1s2, 2s2, এই বুঝছো বেরিলিয়াম। এবার আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামে কি হয়, দেখো 1s2, 2s2, 2p6, এই 2s2 পর্যন্ত ঠিক ছিল। 2s2 পর্যন্ত যাওয়ার পরে কি আসছে, এখানে দেখো 2s2 এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু আমার 2p6 আছে, তাই না? ওই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ওই যে 2p6, এই যে 2p6টা এখানে আমি লিখলাম। তারপরে আবার এখানে এই যে 3s1, এই যে 3s2, তাহলে আমি যেহেতু ম্যাগনেসিয়াম লিখতেছি তাহলে 3s2। আমি তোমার যে জিনিসটা বুঝাতে চাইছি তুমি কি সেটা বুঝছো, কি সেটা বলো। হ্যাঁ, দেখো এই হিলিয়ামের পরে যে বেরিলিয়াম আসছে, এই হিলিয়ামে ছিল 2টা ইলেকট্রন, দেখো এখানে 2টা ইলেকট্রন ছিল, আর বেরিলিয়ামে কিন্তু
1s2 আগে থেকে ছিল, আর এক্সট্রা 2s2 আসছে, মানে এক্সট্রা কিন্তু আরো 2টি ইলেকট্রন আসছে। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো? 2। আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। তাই দেখো 2 এর সঙ্গে 2 যোগ করলে কিন্তু আমার 4 হয়। 2 কেন যোগ করলাম? কারণ আমার 2টা ইলেকট্রন নতুন করে আসছে 2s2 তে, 2s2। এখন বেরিলিয়াম থেকে আবার যখন ম্যাগনেসিয়ামে তুমি যাও, দেখো তো ম্যাগনেসিয়ামে কত পারমাণবিক সংখ্যা? 12 না? তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 12টা। আর ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো তাহলে তুমি এটা পাবা যে 1s2 2s2। এই পর্যন্ত কিন্তু আগে এই যে বেরিলিয়ামের সঙ্গে মিল আছে। তারপর এক্সট্রা কি আসছে? এক্সট্রা আসছে দ্বিতীয় শক্তি স্তরের আরেকটা উপশক্তি স্তর 2p, এই 2p 6, আর আসছে 3s2। তার মানে আমার 8টা, 6 আর 2, 8টা ইলেকট্রন নতুন করে আসছে। এখানে ইলেকট্রন ছিল, বেরিলিয়ামে ইলেকট্রন ছিল 4টা, 4-এর সঙ্গে তুমি আরো 8 যোগ করো, তোমার কি 12 হয় না? হ্যাঁ ভাইয়া। দেখলা কত মজা। আবার ম্যাগনেসিয়ামের নিচে আছে কি? ক্যালসিয়াম। এগুলো যেহেতু সেম গ্রুপের মৌল, এই জন্য এদের ইলেকট্রন বিন্যাস সেম ধরনের। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এদের ইলেকট্রন বিন্যাস সেম ধরনের হবে। আর ইলেকট্রন বিন্যাস যেহেতু সেম ধরনের, এদের বৈশিষ্ট্য ধর্ম একদম সিমিলার টাইপেরই হবে। ম্যাগনেসিয়ামের নিচে আছে ক্যালসিয়াম। এখন আমরা তো মুখস্থ করছি যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 20। আর যদি কেউ মুখস্থ নাও করে, সে শুধুমাত্র গ্রুপ 2 এই ছন্দটা জানে, আর সে এটা লেখলো, লেখার পরে সে একটা দিয়ে একটা মনে করে বের করতে পারবে। যেমন বেরিলিয়াম তো সে 4 বের করলো, ম্যাগনেসিয়াম ওদিক দিয়ে 8 যোগ কইরা 12 পাইলো। এখন ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম তুমি কিভাবে করবে? দেখো ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাও, ইলেকট্রন বিন্যাসের দিকে তাকালেই বুঝতে পারবা যে আমার 3s2 এই পর্যন্ত আগে পর্যন্তই, মানে আগে এই পর্যন্তই ছিল 3s2। নতুন করে ক্যালসিয়ামের সময় আরো 8টা ইলেকট্রন আসছে। কোথায় কোথায় আসছে? প্রথম 6টা ইলেকট্রন 3p6 এ ঢুকছে, মানে 3p তে ঢুকছে, 3p6 হয়েছে। আরো 2টা ইলেকট্রন 4s উপশক্তি স্তরে ঢুকে 4s2 হয়েছে। তাহলে মোট এই যে 6 আর 2, 8টা ইলেকট্রন আসলো না ম্যাগনেসিয়ামের পরে? ম্যাগনেসিয়ামে ছিল 12টা, 12 আর 8 কত? 20। ঠিক আছে, তো এইভাবে বের করতে পারো ক্যালসিয়ামে 20। এখন ক্যালসিয়ামের পর আছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের ক্ষেত্রে দেখো 4s2 আগে ছিল, আগে এ পর্যন্তই ছিল ক্যালসিয়ামের ক্ষেত্রে। 4s এর পরে কোথায় যায়? 4s এর পরে ইলেকট্রন কিন্তু যায় 3d তে। হ্যাঁ, 3d তে গেল, 3d এর পরে যাবে কোথায়? 4p তে। 3d তে 10টা গেল, 4p তে আরো 6টা গেল, মোট 18টা গেল। আবার 5s এ আরো 2টা গেল। তাহলে আমি মোট কয়টা ইলেকট্রন দিলাম বলো তো? 10 আর 6 16, 16 আর 2 18 না? এই 10 6 2 যোগ করো 18। তাহলে আমার নতুন করে এইখানে এই যে ক্যালসিয়ামের সঙ্গে আরো 18টা ইলেকট্রন যুক্ত হয়েছে, একটু মিউট করো। তাহলে ক্যালসিয়ামই ছিল 20, আমার ইলেকট্রন ছিল 20টা, বা পারমাণবিক সংখ্যা ছিল 20টা। তো এর সঙ্গে আরো 18 যোগ হয়েছে, মানে 20 আর 18 কত যোগ করলে? 38। তাহলে এই যে স্ট্রনশিয়াম, এই স্ট্রনশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 38। এই স্ট্রনশিয়ামে প্রোটন কয়টা? 38টা। স্ট্রনশিয়ামের ইলেকট্রন কয়টা? 38টা। ঠিক আছে, দেখো আমি এই হিলিয়ামের সঙ্গে 2 যোগ করছিলাম, তারপর বেরিলিয়ামেরটা পাইছি, বেরিলিয়ামের সঙ্গে 8 যোগ করছি, ম্যাগনেসিয়ামের পাইছি, ম্যাগনেসিয়ামের সঙ্গে 8 যোগ করছি, ক্যালসিয়ামের পাইছি। কেন 8 যোগ করছি এগুলি এখানে কিন্তু সব আমি এক্সপ্লেনেশন করছি। হ্যাঁ, তারপরে ক্যালসিয়ামের সঙ্গে 18 যোগ করলে আমি স্ট্রনশিয়াম পাইছি। কেন 18 যোগ করছি তাও কিন্তু দেখি, মানে দেখো 18ই তো, 3s 3d10 4p6 5s2। এখন স্ট্রনশিয়াম থেকে ধরো আমি জানি যে স্ট্রনশিয়ামে আমার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 38। এখান থেকে আমি বেরিয়ামের পারমাণবিক সংখ্যা বের করতে চাইতেছি। কিভাবে করতে পারি? আমি তো ছন্দ জানি যে বিনা মেঘনা কেয়া সারের বাসায় রাধে, তার মানে সারের নিচেই হলো গিয়ে বাসায়, মানে স্ট্রনশিয়ামের নিচেই হলো গিয়া বেরিয়াম। তাহলে স্ট্রনশিয়াম কত? কিছু কিছু মান অ্যাকচুয়ালি মুখস্থ টাইপের হয়ে যায় করতে করতে। স্ট্রনশিয়ামের হলো গিয়া 38, আর বেরিয়ামের হবে বেশি। কতখানি বেশি হবে? 18টার মতো বেশি হবে। তাহলে ওর ছিল যেহেতু 38, 38-এর সঙ্গে 18 যোগ করলে কত হবে? 56 হবে। তাহলে বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এই যে 56। আবার বেরিয়ামের পর আছে কি? রেডিয়াম। রেডিয়ামেও কিন্তু একটু কাহিনী আবার আসে। রেডিয়ামের ক্ষেত্রে কি হয়? 6s পূরণ করলো, 6s পূরণ করার পর ইলেকট্রন কোথায় যাবে? যাবে যে আমার 4f আছে, আমার 5ds, মানে যে FDPS
তো 4f 5d 6p আর হলো গিয়ে আমার কি 7s2। তাহলে আমি যদি এই যে রেডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে আমার কিন্তু নতুন করে কয়টি ইলেকট্রন আসছে দেখো গোনো, 14 10 24 24 আর 6 30 30 আর 2 32টা না। তো এই জন্য জি আমি ভাইয়া। লিখছি যে এই যে বেরিয়ামের সঙ্গে 32 যোগ করলে আমি রেডিয়ামের পারমাণবিক সংখ্যা পাইয়ে যাবো, অথবা ইলেকট্রন বিন্যাস আমি করতে পারবো। এখন এখানে কিছু কথা আছে ভাই, তাহলে সবসময় কি এই নাম্বারটা মনে রাখবো 2 8 8 18 18 32? আপনি একটু আগে বললেন আমার এই ম্যাজিক নাম্বার হলো গিয়ে 2 8 8 18 18, কিন্তু 32 তো দুইবার ছিল, 32 32। তাহলে আপনি কেন এখানে একবার 32 রাখলেন ভাইয়া? কাহিনী কি? আপনি কি ভাওতাবাজি শুরু করলেন নাকি, তাই না? দেখো তেমন কিছুই না। আমার স্ট্রোনশিয়ামের পরে যখন আমি বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, দেখো স্ট্রোনশিয়ামের পর বেরিয়াম এই পর্যন্ত যে কটা ছিল, তারপরে আরো কি কি ইউজ হয়েছে দেখো। এখানে কি ছিল 5 না, এই যে 5s2 পর্যন্ত গেছিল স্ট্রোনশিয়ামে, 5s2 এর পর ইলেকট্রন কোথায় কোথায় গেছে, 5s2 এর পরে গেছে আমার 4d10, এই 4d তে 10টা ইলেকট্রন গেছে। তারপরে 5p তে 6টা গেছে, 10 আর 6 16, 16 পরে যে 6s এ গেছে 2টা, মানে 18টা ইলেকট্রন কিন্তু আমার আসছে। আমার কিন্তু 32টা আসে না, আমার কয়টা আসছে? 18টা। দেখো স্ট্রোনশিয়াম থেকে যখন তুমি বেরিয়াম, হ্যাঁ বেরিয়াম যখন বের করলা, তখন জাস্ট 38 সঙ্গে 18 যোগ করলেই বেরিয়াম বের হয়ে যাবে। কিন্তু এই জিরকোনিয়াম, দেখো যেটা মানে জিরকোনিয়াম মানে এই যে 3 নাম্বার গ্রুপের পরবর্তী যে মৌলগুলো আছে, মানে কারণ 3 নাম্বার গ্রুপ কেন, কারণ 3 নাম্বার গ্রুপেই তো ল্যান্থানাইড ডেক্টিনাইড সারি আছে। এই জন্য বললাম যে 3 নাম্বার গ্রুপের আগে যেগুলো আছে, এইখানে অ্যাকচুয়ালি তোমার রুলটা কেমন হয় জানো? রুলটা হয় যে 2, এই দেখো এইখান থেকে এখানে আসে 2, এখান থেকে এখানে আসে কিভাবে দেখো, 3-এর সঙ্গে 8 যোগ করে, 2 8 8 18 18 32, দুইবার 32 না, 2 8 8 18 18 32, বুঝতে পারছো বুঝছি। কেন? কেন হয়? কারণ এই যে আমি তোমার দেখাইছি যে এইখানে 2 পরে 8 কেন যুক্ত হয়েছিল, এই যে এখানে, কারণ দ্বিতীয় যে পর্যায়ে আমার মোট এই যে 8টা আছে, 2s2 2p6 পর্যন্ত হইতে পারে, এই যে 8টা, এই জন্য। আবার চতুর্থ পর্যায়তে যাইয়া আমার আরো 10টা আসছিল, এই যে কারণ ডি উপশক্তি স্তর আসছে গেছে, হ্যাঁ এখানে 10টা। এগুলো তো তোমরা পারবা আশা করি। আর কিছু সমস্যা আছে, আগামী দিন আসলে একদম প্রথমেই কি করবো জানো, বিভিন্ন মৌল টৌল দেবো, ওই মৌলগুলার এই যে ছন্দ তো তোমরা মুখস্থ করে আসবা, তো ওই মৌলগুলার পারমাণবিক সংখ্যা তোমরা খাতায় লাগবা, আর পারমাণবিক সংখ্যা লেখার পরে ইলেকট্রন বিন্যাসটাও তোমরা করবা। এগুলো এইচডাব্লিউ, কিন্তু তারা সরি এগুলোকে আমি মানে ক্লাসে করতে দেবো, কিন্তু একটা আছে এইচডাব্লিউ, তোমার এইচডাব্লিউটা হলো কি দেখো, এইচডাব্লিউ দিছি, এইচডাব্লিউ কি দিছি 18 নম্বর গ্রুপ। আমি যেমন এখানে 2 নাম্বার গ্রুপের আদি শেষ সব কিছু করাইয়া দেখাইছি যে শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই ধরনের। তারপর এখানে আমরা নিচে লিখছি কি দেখছো, NS1 NS2, এখন এন এর মান 1 থেকে 7 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এন মানে হলো কি প্রধান শক্তি স্তর, যেমন এখানে হলো কি 1s1, মানে এটা কি NS1। আবার এই যে লিথিয়ামও কিন্তু NS1, কিন্তু এদিকে এল এর মানে এন এর মান কত, যেহেতু দ্বিতীয় এজন্য এন এর মান হলো কি 2, তার মানে এটা হলো কি 2s1, এটা কি 2s2, 3s1 3s2, বুঝছো? বুঝছি। 4s1 4s2 এগুলো পারবা তোমরা। এগুলো আগামী ক্লাসে একদম বিস্তারিতভাবে, আরেকটু বিস্তারিতভাবে আমরা শিখবো। তাহলে একটু শুরু থেকে যাই। আজকের ক্লাসে যা যা পড়লা, কোথাও কি কোনো সমস্যা আছে? এই যে প্রথমে পর্যায় সারণীর ইতিহাস পড়লাম, হ্যাঁ কোন বিজ্ঞানে কি করছে, কোন সূত্র দিয়ে কি বুঝায়, তারপরে সারি, আনুভূমিক সারি, খাড়া কলাম মানে কি, পর্যায় ভেরি ইম্পর্টেন্ট, পর্যায় সূত্র কি, আধুনিক পর্যায় সূত্র কি, এরপরে এই যে ত্রুটিটা কিভাবে দূর করলো, কে দূর করলো, বিজ্ঞানী মোসে 1913 সালে, ত্রুটিগুলো কি ছিল, সফলতাগুলো কি ছিল, ইউপ্যাকের ফুল ফর্ম কি। এরপর হলো গিয়ে আসল খেলাধুলা করছি পর্যায় সারণী নিয়া। দেখো তো পর্যায় সারণীর কোনো টপিক আর একটু বুঝান লাগবে কিনা আমার, আমি যা যা পড়াইছি তার মধ্যে থেকে, অথবা বইতে এক্সট্রা কিছু আছে, পাও না? ভাইয়া, হ্যাঁ বলো। এখনো দেখতেছি না। বুঝি না, আবার একটু বলো। এখনো দেখতেছি না, আর কিছু বুঝাই দিচ্ছে কিনা। তাহলে কি মানে পারবা তো নাকি? পারবো ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।